হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকির আহমেদ সই করতেছি। এইচএসসি প্রথম পত্র অর্থনীতির অধ্যায় 4 বাজার নিয়ে কথা বলার জন্য। এই অধ্যায়টা স্পেশালি এইচএসসি 2022 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট হবে, কেন এই অধ্যায়তে আমাদের সিলেবাসের মধ্যে আছে এবং শিওর এই অধ্যায় থেকে আমাদের কিছু নৈবিত্তিক এবং একটি সৃজনশীল প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, এরপরে 23 সাল, 24 সাল, 25 সাল যারাই দিবেন না কেন সবার জন্য এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের যেহেতু এইচএসসি 2022 সালে সিলেবাসের মধ্যে আমাদের এই অর্থনীতি প্রথম পত্র অধ্যায় 4 বাজার চ্যাপ্টারটা রাখা হয়েছে, তো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, কারণ মাস্ট এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। তো আরেকটি কথা বলে নিচ্ছি যে আপনারা অনেকেই আমাকে ইনবক্সে বা কমেন্টে বলে থাকেন যে ভাইয়া আপনার গ্র্যাজুয়েশন কি। আমি আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। আশাস্বরূপ ভালো একটি সিজিপিএ আলহামদুলিল্লাহ অর্জন করতে পেরেছি এবং আমার পেন্ডিংয়ে হচ্ছে এমবিএ প্লাস এলএলবি, দুইটা ডিগ্রি আমার পেন্ডিংয়ে। সামনে স্বপ্ন দুইটা ডিগ্রি অর্জন করে তারপরে কোনো জব সেক্টর ঢোকার জন্য। যাই হোক, এইটুকু ছিল আমার ছোট্ট আপনাদের জন্য পরিচয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি স্পেশালি অ্যাকাউন্টিং এবং আইসিটি এই দুইটা সাবজেক্টের উপরেই শিক্ষকতা করে থাকি, প্লাস ওই দুইটা সাবজেক্ট নিয়েই সবথেকে বেশি রিসার্চ করছি। তো তার মধ্যে আপনারা অনেকেই আমাকে ইতিমধ্যে বলেছেন যে ভাইয়া অর্থনীতি অর্থনীতি অর্থনীতি, মানে আপনাদের মুখ থেকে এই অর্থনীতির শব্দটা শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে এই অর্থনীতির মধ্যে মনে হয় বাঘ ভাল্লুক অনেক কিছু আপনাদের মধ্যে অবস্থান করতেছে। আসলে অর্থনীতি কি ভাই? অনেক মজার একটা সাবজেক্ট, অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। সাধারণত যদি আমরা একটা গেম খেলি, ওই গেম খেলার সময় আমার ক্ষেত্রে মনে হয়, আমি যখন অর্থনীতি পড়তাম, ইন্টারমিডিয়েটে যখন অর্থনীতি পড়তাম বা আমাদের অ্যাকাউন্টিংয়ে যখন আমি অনার্স করতেছিলাম, তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাদের মিক্রো এবং ম্যাক্রো দুইটা ইয়ারে আমাদের দুইটা অর্থনীতি ছিল। তখন যখন পড়তাম আমার কাছে মনে হইতো যে একটি গেম খেলার মতো, মানে একটা গেম খেলাতে যখন অর্থনীতি, মানে একটা গেম যখন আমরা খেলি তখন যদি কেউ আমাদের ডাকে পিছন দিয়া যে এই কাজটা করে যা, তখন কিন্তু অনেকে বিরক্তি ফিল হয়, কারণ ওই অর্থনীতির প্রতি এতটুকুই মগ্ন এবং ভালোবাসা কাজ করে। মানে অর্থনীতি হচ্ছে এরকম, মানে মজাই মজা। এই অর্থনীতি পড়তে গেলে মজাই মজা, মানে এইখান থেকে মজা ছাড়তে চাই না। তো আজকের এই ক্লাসটা আমাদের একটু লং হবে, কেননা আমি একটা ক্লাসে, কারণ অনেকটাই সময় পাই না এই ক্লাসগুলো মেক করার। তো আজকে একটু বৃষ্টির দিন, তো ভাবলাম যে অর্থনীতি এই অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল মাস্ট থাকবে, দুইটাও থাকতে পারে। তো 10টা নাম্বার যেভাবে একটা ক্লাসে তোমাদের দিতে পারি, এইটার জন্যই আজকে ক্লাসটা মেক করা। তো আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি এই অর্থনীতি নিয়ে কোনো ঝামেলা থাকে এবং এই অধ্যায় থেকে একটা ক্লাসের মাধ্যমে 10টা নাম্বার সৃজনশীলে 10 পাইতে চাও অথবা এমসিকিউ ভালো কিছু করতে চাও, তাহলে এই পুরো ক্লাসটা দেখতে হবে। আমি চেষ্টা করব এই বাজার নামক যে অধ্যায়ে যে চিত্রগুলো সেই পুরো চিত্রগুলো একটা ক্লাসে তোমাদেরকে দেওয়ার জন্য, কোনো পার্ট বাই পার্ট না। সো স্টুডেন্ট, চলে যাই মূল ক্লাসের মধ্যে। আমরা জানি প্রথমেই তোমরা যদি বই অন করো, বই অন করলে দেখবা যে বাজারের একটা দেওয়া আছে, মানে বাজার কত প্রকার ও কী কী, এরকম একটা চার্ট দেওয়া আছে। তো ওইটা একটু খুব ভালো করে পড়ে নিবা এবং প্রতিটা আইটেম সম্পর্কে নিজে জানার চেষ্টা করবো। আমি আজকে ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, আমি জাস্ট এই জায়গায় এই বাজার চ্যাপ্টারের মধ্যে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের স্বল্পকালে ভারসাম্য রক্ষায় আমরা তিনভাবে আমরা মুনাফা অর্জন করে থাকি, এই চিত্রগুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ভারসাম্য রক্ষা, এটা নিয়ে আলোচনা করব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালের ভারসাম্য রক্ষা। তোমরা বই থেকে পড়ে নিবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি। আসলে যেই বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা একই জাতীয় পণ্য ক্রয় বিক্রয় করে থাকে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে যায়, সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত মাস্ট মেনটেন করতে হয়। যেই জায়গায়, যেই বিন্দুতে এই দুইটা শর্ত আমাদের ম্যাচ করবে বা মিলিত হবে, আমরা ওই জায়গাটাকে বলবো আমরা ভারসাম্য বিন্দু। ঠিক আছে, এই পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে যা এবং আমাদের একচেটিয়ার ক্ষেত্রে ঠিক সেম তাই। ঠিক আছে, মানে দুইটা শর্ত আমাদের থাকে, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরেকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আমি আবার বলতেছি, যারা ক্লাসটা করতেছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে নেবা। আমি প্রতিটা ক্লাসে বলি যে খাতা কলম মাস্ট। ঠিক আছে, তো আমরা ভারসাম্য নিয়ে কথা বলতেছি। এই ভারসাম্যের মধ্যে আমি প্রথমে
প্রথমেই বলছি যে দুইটা শর্ত মাস্ট, যে বিন্দুতে দুইটা শর্ত আমাদের মিলিত হবে সেটাকে আমরা ভারসাম্য বিন্দু ধরে নিব। তো দুইটা শর্তের নাম বলছি, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, একটা পর্যাপ্ত শর্ত। তোমরা যে কোনো রাইটারের বই ওপেন করো না কেন, সেটা অক্ষরপত্র করো বা অন্য কোনো রাইটারের বই তোমরা ওপেন করো, সমস্যা নাই, প্রত্যেকটা বইয়ে দেখবা যে দুইটা শর্ত দেওয়া আছে, একটা প্রয়োজনীয় শর্ত, একটা পর্যাপ্ত শর্ত। আমাদের এই ভারসাম্য বিন্দুর জন্য এই দুইটা শর্ত লাগবেই। প্রয়োজনীয় শর্ততে আমাদের বলা হচ্ছে যে mr সমান mc, mr সমান mc বা mc সমান mr, আমাদের প্রয়োজনীয় শর্তে এই কথা বলা আছে। মানে এইটার মানে কি, মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট মানে কি, তোমরা যারা অর্থনীতি পড়তেছো তোমরা কিন্তু এটা জানো যে mr কি mc কি। আর যাদের এই নলেজটা নাই দয়া করে একটু বইটা দেখে নিবা। আমি যদি শুরু থেকে আলোচনা করি অনেক বড় ক্লাস হয়ে যাবে, হ্যাঁ, এবং পার্ট বাই পার্ট আপলোড দিতে হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে মেইন বিষয়টা তোমাদের মধ্যে দেওয়ার জন্য। আমি জানি তোমরা এগুলো জানো না, থাকলে বই নিলেই তোমরা পারবা। দেখো mr সমান mc, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। বলা হচ্ছে যে mr সমান mc। তো আমাদের mr রেখার আবার কিছু কাহিনী আছে। আমরা যখন এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য বা স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা আমরা অর্জন করব, তো ওই ক্ষেত্রে একটা জিনিস দেখো মনে রাখবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সর্বদাই আমাদের এই যে ভূমি অক্ষে যে সমান্তরাল যে চিত্রটা, এই চিত্রটাকে মূলত বলা হয় যে পি সমান mr সমান ar, পি সমান mr সমান ar। এবং এইটার মধ্যে আমাদের mc এবং ac রেখা অবস্থান করে। কেমনে করে আমি এটা পরবর্তীতে দেখাচ্ছি, ঠিক আছে। সেটা পূর্ণ প্রতিযোগিতা হোক একচেটিয়া হোক, দুইটার ক্ষেত্রেই এটা একটু খাতায় তোমরা একটু নোট করে নিতে পারো। পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া যেই ক্ষেত্রে হোক না কেন, ওই ক্ষেত্রে আমাদের ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা থাকবে এবং ওই রেখার দাম সমান mr এবং ar একত্রিত হবে, মানে একত্রিত অবস্থায় থাকবে, মানে জিনিসটা সেম বুঝায়, ঠিক আছে। এটা একটু মাথায় তোমরা রাখবা। তো এইখানে বলতেছে যে আমাদের যে এখানে কোন রেখাটার কথা বলতেছি, আমি mr রেখাটার কথা বলতেছি, যে আমাদের যে mr যে রেখাটা আছে, আমাদের ওই mr রেখাটাকে আমাদের এই mc রেখা কি করবে, সমান হবে। মানে যে জায়গায় এই mr রেখা এবং mc রেখা সমান হবে এইটাকে বলা হবে ভারসাম্য বিন্দু। আমি একটু পরে এটা আমি এক্সাম্পল দিয়ে একটু ভালো করে বুঝাই দিব, সমস্যা নাই। এই জায়গায় একটু প্রথম এইটুকু আপাতত বুঝে নাও যে এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, mr সমান mc। দ্বিতীয় নাম্বার হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ততে বলা হচ্ছে যে mc রেখার ডাল mr রেখার ডালের থেকে বেশি হবে, mc রেখার ডাল mr রেখার ডালের থেকে বেশি হবে। মানে mc গ্রেটার দেন হচ্ছে কি, mc গ্রেটার দেন হচ্ছে mr, ঠিক আছে। মানে এইটার মানে কি বোঝাচ্ছে, এটা গ্রেটার দেন না লেস দেন, না গ্রেটার দেনই, mc গ্রেটার দেন mr মানে হচ্ছে যে mr রেখার ডালের থেকে mc রেখার ডাল বড় হবে। বা এটাকে আরেকটা লাইন যদি আমরা স্পষ্ট করে বুঝি, এটাকে বলা হয় যে এই mr রেখাকে mc রেখা নিচ থেকে ছেদ করবে, mr রেখাকে mc রেখা নিচ থেকে ছেদ করবে। তার মানে এটা হচ্ছে আমার mc রেখা, এটা হচ্ছে mr রেখা। মানে এই mr রেখার উপরে, মানে mr রেখা থেকে বড় হবে mc রেখা। এই শর্ত দ্বারা এটাই বোঝাচ্ছে যে mr রেখা থেকে বড় হবে mc রেখা। এবং এইটার আরেকটা বাংলা অর্থ হচ্ছে যে আমাদের এই mr রেখাকে mc রেখা নিচ থেকে উপরের দিকে কি করবে, ছেদ করবে। এটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। তো আমাদের এই ছিল দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে আমাদের ভূমি অক্ষের সমান্তরাল যে লাইনটা থাকবে mr এর, ওই লাইনে mc রেখা কি হবে, একত্রে মিলিত হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে আমাদের যে mr রেখাকে mc রেখা নিচ থেকে উপরের দিকে কি করে নিবে, ছেদ করে নিবে। মানে এইটা একটু ভালো করে আমরা মাথায় রাখবো। তো লক্ষ্য করো, আমরা এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের ক্ষেত্রে আমরা তিনটা ভারসাম্য লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে মূলত স্বাভাবিক মুনাফা, আরেকটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, আরেকটা হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। তো এই জায়গায় লক্ষ্য করো, আমরা স্বাভাবিক, অস্বাভাবিক এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য জিনিসটা আমরা কি বুঝি। আমি যদি প্রথমে অস্বাভাবিক মুনাফা নিয়ে তোমাদের সাথে কথা বলি, যে অস্বাভাবিক মুনাফাটা কি আসলে। অস্বাভাবিক মুনাফাটা হচ্ছে যদি আমাদের টোটাল রেভিনিউ থেকে আমাদের টোটাল কস্ট কম হয়, যত কম হয়েছে এটা হচ্ছে আমাদের মূলত আয় বা মুনাফা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মুনাফা। মানে আমাদের অস্বাভাবিক মুনাফা যদি বলি যে এই টোটাল রেভিনিউ হচ্ছে আমার 50 টাকা আর টোটাল কস্ট হচ্ছে আমাদের 40 টাকা, তাহলে 50 সাথে 40 বাদ দিলে যে আমার 10 টাকা থাকতেছে মুনাফা। তো এই যে ফার্মের মধ্যে আমি এইভাবে দেখবো যে আমাদের টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বেশি, ওই ফার্মটাকে বলবো আমরা যে ওই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করছে, বা এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা।
রেখে ভারসাম্য। ঠিক আছে, তো এটা বুঝতে পারছো যে অস্বাভাবিক মুনাফাটা কি, যে ফার্মে টোটাল রেভিনিউ টোটাল কস্ট থেকে আমাদের বেশি হবে ওই ফার্মটাকে বলবো আমরা অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। তো আমরা কেমনে বুঝবো যে ওই ফার্মটা অস্বাভাবিক মুনাফা অর্জন করছে? তো একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি তিনটা ফার্ম, একটা হচ্ছে অস্বাভাবিক, আরেকটা স্বাভাবিক, আরেকটা হচ্ছে যে ক্ষতি স্বীকার করে ভারসাম্য রক্ষা, আমি যদি তিনটা ফার্ম একত্রে বুঝাই, যে প্রত্যেকটা ফার্মের কিন্তু একটা প্রথম একটা স্ট্রাকচার আছে, প্রতিটা ফার্মের একটি স্ট্রাকচার আছে। আমি যদি বলি যে আমাদের একটা লম্ব অক্ষ আর একটা ভূমি অক্ষ, আমরা জানি যে লম্ব অক্ষে এটা সাপোজ ও লম্ব অক্ষে রাখা হয় দাম এবং ভূমি অক্ষে রাখা হয় উৎপাদন। ঠিক আছে, যে আমি কতগুলো পণ্য উৎপাদন করছি, মানে এখানে ও কিউ এটা দ্বারা বোঝাতে চাচ্ছি আমি একটা ফার্মের উৎপাদন, এবং ও পি এইটা দ্বারা বোঝাতে চাচ্ছি আমি একটা ফার্মের দাম। তো এখানে ধরো আমরা তো বলছি যে আমরা তিনটা উপায়, একটা অস্বাভাবিক, আরেকটা স্বাভাবিক, আরেকটা হচ্ছে ক্ষতি স্বীকার করে। তো এইটা সাপোজ আমাদের অস্বাভাবিক, এখন যদি আমি স্বাভাবিকের জন্য আমি আঁকি, তাহলে এই যে সেম ভাবে আমি আঁকলাম যে ও কিউ এটা হচ্ছে আমার উৎপাদন এবং ও পি এটা হচ্ছে কি আমার দাম। এখন এটা যদি আমি ক্ষতি স্বীকার ওইটার জন্য যদি আমি আঁকতে চাই, তাহলে সেম ও ও কিউ আর এটা হচ্ছে দাম। ঠিক আছে, তো এই তিনটা ফার্মের প্রথম স্ট্রাকচার কিন্তু এরকমই হবে। ঠিক আছে, একটা দাম লাগবে, একটা উৎপাদন লাগবে, মানে আমাদের তো দাম আর উৎপাদন থাকবেই। তখন যদি আমাদের দামের থেকে, যদি দাম উৎপাদনের থেকে যে আমাদের আয়টা হবে, ওই আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তখন সেটা ক্ষতি, এবং আয় ব্যয় যদি সমান থাকে তখন সেটা স্বাভাবিক মুনাফা, এবং যদি আমাদের যে ব্যয়ের থেকে যদি আয় বেশি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অস্বাভাবিক। আমি এটা দিলাম যে অস্বাভাবিক, অস্বাভাবিক, আর এটা দিলাম আমি স্বাভাবিক, আর এইটা দিলাম আমি ক্ষতি স্বীকার করে ভারসাম্য রক্ষা। ঠিক আছে, একটা হচ্ছে অস্বাভাবিক, একটা স্বাভাবিক, আর একটা হচ্ছে ক্ষতি স্বীকার করে ভারসাম্য রক্ষা। এবং আমরা যে ক্লাসটা করতেছি এই ক্লাসটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। তো এই দেখো তিনটা স্ট্রাকচার কিন্তু আমি সেম আঁকছি। আঁকার পরে একটা কথা মাথায় রাখবা, সেটা পূর্ণ প্রতিযোগিতা হোক আবার একচেটিয়া হোক, তাদের যে দাম এমআর, তারপরে হচ্ছে এআর, এমসি, এসি, এরা সর্বদাই ভূমি অক্ষে সমান্তরাল হয়। কোন অক্ষে? ভূমি অক্ষে। সাধারণত এটা বলা হয় যে আমাদের যে পি সমান এ আর এবং এমআর, এরা ভূমি অক্ষে কি হয়? সমান্তরাল হয়। সবার ক্ষেত্রেই ভূমি অক্ষে সমান্তরাল হয়। এবং এমসি এবং এসি এদেরকেও রাখা হয় যে এরা ভূমি অক্ষে কি থাকে? সমান্তরাল থাকে। এবং কেমনে এমসি এবং এসি থাকে আমি একটু পরে বলতেছি। এবং তিনটা ফার্মের ক্ষেত্রে এরা কিন্তু সেম, যে পি সমান এ আর এবং কি এম আর, এরা একত্রিত হয়। পি সমান এ আর এবং এম আর, দেখো সেটা পূর্ণ প্রতিযোগিতায় বলো আর একচেটিয়ায় বলো না কেন, এরা কিন্তু সেম একই হয়। মানে যে জায়গায় পি আর এবং এমআর সবাই কি হয়? সেম হয়, মানে প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ। ঠিক আছে, এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে আমরা শর্ত পড়ছিলাম, প্রথম শর্ত ছিল কি আমাদের এই যে এমআর রেখাটা, সাপোজ এটাকে আমি এমআর রেখা নিয়ে কথা বলছি, যেহেতু তিনটাই এক জায়গায় আছে, এবং এইটা ধরো এটা ধরো পি হলে এইটা ধরো আমি P1 ধরলাম, এটা P1, এটা P1। ঠিক আছে, আমি ধরে নিলাম। তো আমি যেটা বলছিলাম, সাপোজ এটা এমআর রেখায় ধরি, এবং আমাদের প্রথম একটি শর্ত ছিল, আমাদের শর্ত ছিল কি যে এমসি সমান এমআর হবে বা এমআর সমান এমসি হবে। কথার মানে একটাই। ঠিক আছে, তো মানে এই যে বিন্দুটা, এই যে আমাদের যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে আমাদের এমসি রেখা কি হবে? মিলিত হবে। তাহলে প্রয়োজনীয় শর্ত হবে। আর আমরা একটা কথা বলে নিই যে এমসি রেখা সর্বদাই যে সাইন মার্ক বা ইউ আকৃতির মতো হয়ে থাকে, এটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে মূলত আমাদের এমসি রেখা, এটা হচ্ছে মূলত আমাদের কি রেখা? এমসি রেখা। প্রতিটার ক্ষেত্রে এমসি রেখা সেম। তুমি এইভাবে এমসি রেখা আঁকতে পারো যে এটা একটা এমসি রেখা, এটা একটা এমসি রেখা, এমসি রেখা, এমসি রেখা। প্রতিটার ক্ষেত্রে এমসি রেখা কিন্তু সেম, তুমি এমসি রেখা এঁকে নিতে পারো। ঠিক আছে, মার্জিনাল কস্ট। তো এই জায়গায় লক্ষ্য করো যে আমাদের এই এমআর রেখা আর এই এমসি রেখা, দেখো যে প্রথম শর্ত ছিল যে আমাদের কি যে এমআর আর এমসি সমান হবে। তো দেখো এইখানে এমসি রেখা কিন্তু এই এমআর রেখাকে যখন ছেদ করতেছে তখন এই জায়গায় কিন্তু মিলিত হইতেছে, এই জায়গায় মিলিত হইতেছে। কে মিলিত হইতেছে? এমসি এবং এমআর। ঠিক সেম এই জায়গায় এমসি এবং এমআর কি হইতেছে? মিলিত হইতেছে। এই জায়গায় এমসি এবং এমআর মিলিত হইতেছে। ঠিক আছে না? তো আমাদের প্রথম শর্ত ছিল, আমাদের প্রথম শর্ত কি ছিল? আমি যদি এই জায়গায় লিখি যে আমাদের এমআর সমান এমসি হবে, এমআর সমান এমসি হবে। তো এই যে আমি একটা বিন্দু দিলাম প্রতিটার ক্ষেত্রেই,
প্রতিটার ক্ষেত্রেই এই যে আমি একটা বিন্দু দিলাম, এই বিন্দুতে কিন্তু আমাদের এমসিও আছে এবং কি এমআরও আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ততে বলা হচ্ছিল যে এমসি রেখার ডাল এমআর রেখার ডালকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, মানে এমসি থেকে এমআর থেকে এমসি বড় হবে। দেখো আমরা জানি যে একটা জিনিস আমরা লক্ষ্য করি, যেটা উপর দিকে উঠে সেটা হচ্ছে ধনাত্মক, উপর দিকে যেটা উঠে সেটা ধনাত্মক, যেটা সমান্তরালভাবে যায় সেটা আমরা জিরো লেভেল রাখি, জিরো লেভেল, আর যেটা নিচের দিকে আসে সেটা হচ্ছে ঋণাত্মক। তো এইখানে দেখো এটা যদি জিরো লেভেল হয়, এটা যদি আমার জিরো লেভেল হয় আর এটা যদি আমার ধনাত্মক হয়, তাহলে কি দেখো এই জিরো থেকে কি প্লাসটা বড় না? অবশ্যই জিরো থেকে প্লাসটা বড়, যে কারণে বলা হয় যে এমসি গ্রেটার দেন হচ্ছে কি এমআর, বা এমআর রেখা থেকে এমসি রেখার ডাল কি উপরে, যা আমাদের এই এমআর রেখাকে এমসি রেখার নিচ থেকে উপরের দিকে কি করে উঠছে, ছেদ করে উঠছে। তো এই যে একই বিন্দুতে লক্ষ্য করো প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, দুইটা শর্ত কিন্তু একই বিন্দুতে ম্যাচ করতেছে। যেই বিন্দুতে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত প্রতিফলিত হবে ওই বিন্দুকে বলা হবে ভারসাম্য বিন্দু। এবং এই ভারসাম্য বিন্দু থেকে যখন আমরা ভূমি অক্ষে চলে আসব, ভারসাম্য বিন্দু থেকে যখন আমরা ভূমি অক্ষে চলে আসব, ভারসাম্য বিন্দু থেকে যখন আমরা ভূমি অক্ষে চলে আসব, ভারসাম্য বিন্দু থেকে যখন আমরা ভূমি অক্ষে চলে আসব, তখনই পেয়ে যাব যে আমরা কি পরিমাণ পণ্য এই ভারসাম্যতে বিক্রয় করছি, কি পরিমাণ পণ্য এই ভারসাম্যতে বিক্রয় করছি। সাপোজ পণ্য ছিল কিউ পরিমাণ, আমি এখানে দিলাম Q1 পরিমাণ, Q1 পরিমাণ, Q1 পরিমাণ। তার মানে আমি Q1 পরিমাণ আমি কি করছি, বিক্রয় করছি, সেটা এই ভারসাম্য থেকে আমরা ভূমি অক্ষে এসে আমরা পেয়ে যাব। তিনটার ক্ষেত্রেই কিন্তু সেম। এখন দেখো এটা হচ্ছে একটা গঠন, একটা স্ট্রাকচার, একটা ফার্মের স্ট্রাকচার, ঠিক আছে। এই স্ট্রাকচারে আমরা একটা ফার্মের ভারসাম্য বিন্দু নির্ণয় করলাম, ঠিক আছে। এই ফার্মে এতটুকু উৎপাদন করে এবং এতটুকু দামে কি করা হয়, সেল করা হয়, এটা হচ্ছে ভারসাম্য। এখন আমরা দেখব যে এই ফার্মে যে ভারসাম্য সব ঠিক আছে, এই ভারসাম্যটা যেহেতু অস্বাভাবিক আমি রাখতে চাচ্ছি, তো অস্বাভাবিকটা কিভাবে হয়? তো অস্বাভাবিকের সঙ্গে বলছিলাম যে আমাদের যে টোটাল যে রেভিনিউটা আছে বা যে আমাদের মার্জিনাল রেভিনিউটা যে জায়গায় আছে, ওই রেভিনিউটার থেকে যদি আমাদের অ্যাভারেজ কস্টটা যদি কম হয়, অ্যাভারেজ কস্ট, তার মানে এই জায়গায় একটা কথা আসতেছে অ্যাভারেজ কস্ট, প্রত্যেকটা ভারসাম্য সেটা কি অস্বাভাবিক, স্বাভাবিক নাকি ক্ষতি, এটা জানার জন্য আমাদের অ্যাভারেজ কস্ট এসি মাস্ট লাগবে, অ্যাভারেজ কস্ট লাগবেই আমাদের। এবং এই অ্যাভারেজ কস্ট দ্বারা আমি মেপে নিব যে আমার এই ফার্মে কি অস্বাভাবিক নাকি স্বাভাবিক নাকি ক্ষতি হয়েছে, ঠিক আছে। তো আমার অ্যাভারেজ কস্ট লাগবে। যদি এই অ্যাভারেজ কস্ট আমাদের এই যে মার্জিনাল রেভিনিউ বা অ্যাভারেজ রেভিনিউ যে আমাদের ভূমি অক্ষে সমান্তরাল যে একটি রেখা আছে, ওই রেখার নিচে অঙ্কন করি তখন সেটা হবে অস্বাভাবিক। যদি আমরা অ্যাভারেজ কস্ট এটা নিচে থাকে বা নিচে অঙ্কন করি তখন সেটা হবে অস্বাভাবিক। যদি আমাদের অ্যাভারেজ কস্ট এই যে আমাদের ভূমি অক্ষের সমান্তরাল যে আমাদের রেখাটা আছে, এই রেখাকে টাচ করে অঙ্কন করি তখন সেটা হবে স্বাভাবিক মুনাফা। আর যদি এটার উপরে অঙ্কন করি তখন সেটা হবে আমাদের অস্বাভাবিক মুনাফা। মানে যদি নিচে করি তাহলে অ্যাভারেজ কস্ট আমাদের আয় থেকে ব্যয় কম, যদি একদম টাচ করে করি তাহলে আয় ব্যয় সমান, যদি উপরে করি তাহলে আমরা আয় থেকে ব্যয় বেশি। বুঝতে পারছি? এখন তুমি কোনটা আঁকবা সেটা তোমার উপর নির্ভর করবে। ধরো সাপোজ আমি এখন কি আঁকবো, আমি এখন অস্বাভাবিক মুনাফা আঁকবো। তো অস্বাভাবিক মুনাফা আঁকলে অবশ্যই আমার ব্যয়টা নিচে রাখতে হবে, ব্যয়টা কি রাখতে হবে, নিচে রাখতে হবে। তো এইখানে যখন আমরা এসি রেখা আঁকবো, তোমরা দ্বিতীয় অধ্যায় যদি পড়াইতাম তাহলে ওইখানে একটা কথা ছিল, যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। তো দেখো ওই এসি রেখার ক্ষেত্রে একটি নিয়ম আছে। এসি রেখার নিয়ম হচ্ছে যে আমরা এসি রেখা উপর থেকে এমসি রেখাকে কি করে টাচ করে, উপর থেকে এমসি রেখাকে টাচ করার পরে সে আবার উপরের দিকে উঠতে থাকে, কিন্তু আবার যে উপরের দিকে উঠতে থাকবে কিন্তু এমসিকে আবার ক্রস করতে পারবে না, মানে এরকম একটা নিয়ম। আমি যদি এটা কোথায় এই জায়গায় বুঝাই যে এসি রেখা আঁকার নিয়ম হচ্ছে যে এসি রেখাটা উপর থেকে এমসি রেখাকে ছেদ করবে, মানে ছেদ করবে বলতে টাচ করবে। এটা হচ্ছে সাপোজ আমার কি রেখা, এসি রেখা, সে উপর থেকে এমসি রেখাকে টাচ করবে, টাচ করে সে আর উপরের দিকে উঠতে পারবে না, সে এই দিক থেকে কি করবে আবার সে চলে যেতে পারবে, ঠিক আছে। এই দিক থেকে সে আবার চলে যেতে পারবে। এটা হচ্ছে আমাদের এসি রেখার বৈশিষ্ট্য। এটা একটু মাথায় রাখবা যে এসি রেখার বৈশিষ্ট্য যে উপর থেকে এমসিকে টাচ করবে, এমসিকে টাচ করে সে কি করবে আবার উপর দিকে যাবে, কিন্তু আবার উপর দিকে গেলেও সে আবার এই এমসির উপর উঠতে পারবে না, এটা মাথায় রাখবা। তো দেখো যখন আমরা এই অ্যাভারেজ কস্ট রেখা আমরা একটা রেখা টানবো, ওই রেখা আমাদের এই যে আমার ভারসাম্য বিন্দু থেকে আমাদের ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটা ছিল, এই ভারসাম্য বিন্দুর নাম
দিলাম সাপোজ ই, বইয়ের ভাষায় যে রেখাটা ছিল এই রেখাতে যে বিন্দুতে আমরা এটা ছেদ করতে সেই জায়গাটা বিন্দু রেখে দিব এবং এইটার নাম দিলাম আমি E1, সাপোজ এইটার নাম দিলাম E1, ঠিক আছে। এবং যে আমাদের যে উৎপাদনের যে রেখাটা, হ্যাঁ, এই রেখাটার মধ্যে যে জায়গায় এটা ছেদ করবে এইটা থেকে আমাদের ভূমি অক্ষে যে দামের রেখা আছে ওইটা আমরা সংযোগ করে দেবো এবং এইটার নাম দিলাম সাপোজ আমি P0। তো লক্ষ্য করো এখানে আমাদের চিত্রটা মূলত কি দাঁড়াইলো এবং আমি এই যে E1 এই বিন্দুটা আমি কিভাবে আনলাম, এই বিন্দুটা আনলাম মূলত আমি এই এসি রেখার সাহায্যে। এসি রেখার নিয়ম হচ্ছে উপর থেকে নিচের দিকে এমসি রেখাকে টাচ করবে, টাচ করে সে কি করবে আবার উপর দিকে উঠে যাবে, আবার উপরের দিকে উঠবে, ঠিক আছে, কিন্তু এমসি রেখাকে আবার ক্রস করতে পারবে না, এটা মাথায় রাখবা। যখন সে এমসি রেখাকে টাচ করে এই দিক দিয়ে তুমি উপরের দিকে উঠবে তখন সে কিন্তু আমাদের এই যে ভারসাম্য বিন্দু থেকে যে আমাদের উৎপাদনটা ভূমিয়ক্ষে আসছিল এইটার যে জায়গায় টাচ করবে ওই জায়গায় নতুন আরেকটা বিন্দু সৃষ্টি হয়েছে, এই বিন্দুর নাম দিচ্ছি আমি কি E1, হ্যাঁ। এবং এই বিন্দুটা আমাদের কোথায় এসে টাচ করবে, এই বিন্দুটা এসে আমাদের লম্ব অক্ষে যে দাম রাখা হয়েছে এই দামে টাচ করবে এবং এটার নাম দিলাম কি আমি P0। তো এই জায়গায় দেখো, এই জায়গায় একটা মজার বিষয় আমি তোমাকে বলি, মজার বিষয়টা হচ্ছে আমি এটা একটু মুছে দিই, হ্যাঁ, এই অস্বাভাবিক এটা একটু মুছে ফেলি, না উপরেই কাজ করতে পারবো, এটাই মুছে ফেলি। তো এই জায়গায় একটু মজার ব্যাপার দেখো, মজার ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে এই জিরো না ও Q1 পরিমাণ পণ্য আমি কি করছি বিক্রয় করছি, কতটুকু দামে বিক্রয় করছি, ও P1 দামে বিক্রয় করছি, ঠিক আছে। এখানে যদি আমি তোমাদের বলি যে কতগুলো পণ্য বিক্রয় করছি তুমি বলবো আমাকে যে ও Q1 এই পরিমাণ পণ্য আমি কি করছি বিক্রয় করছি। যদি বলি যে কতগুলো দামে বিক্রয় করছি তুমি আমাকে বলবা যে ও P1 এই দামে আমি কি করছি আমাদের পণ্যগুলো বিক্রয় করছি। তো এই ও P1 রেখা মানে হচ্ছে MR ARP, একটা তুমি বলতেই পারো, তিনটাও সেম একত্রিত এসে মিলিত হয়। তো লক্ষ্য করো যে আমরা এই পরিমাণ পণ্য উৎপাদন করছি এবং এই পরিমাণ পণ্য কি করছি আমরা বিক্রয় করছি, তার মানে এটা সমান। দেখো আমরা যদি উৎপাদন এবং দাম, উৎপাদন না মানে বিক্রয়কৃত উৎপাদন সংখ্যা এবং দাম এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই টোটাল রেভিনিউ। মানে আমি 10টা কলম বিক্রয় করছি, প্রতিটা কলম 5 টাকা করে, তো 10টা কলম যদি 5-এর সাথে গুণ দিই তো 5×50, তার মানে আমার টোটাল রেভিনিউ হচ্ছে কত 50। তার মানে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গায় থেকে এই জায়গায়, তার মানে এই পুরো বক্সটাকেই কিন্তু কেন্দ্র করা হচ্ছে, পুরো বক্সটাকে। তার মানে এই যে ও P1 Q1 এই যে বক্সটা এই পুরো বক্সটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আমি যদি এটা গুণ দেওয়ার পরে পুরো বক্সটাকে আমি লিখে দিতে পারি, পুরো বক্সটা কি ও P1 তারপর Q1 এটা অন্যভাবে সাজায় অনেক রাইটার, অনেক বই, অনেক টিচার কিন্তু লিখে, কিন্তু কাহিনী কিন্তু একটাই। মানে হচ্ছে যে আমি যদি বলি যে এইখানে টোটাল রেভিনিউ কোনটা, টোটাল রেভিনিউ হবে এই যে পুরো বক্স আছে আমার, এই পুরো বক্সটা যে ও P1 Q1 এই পুরো বক্সটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এখন লক্ষ্য করো আমার এই এসি রেখাটা এই বিন্দুতে যে আসছিল, কেন আসছিল এটা বলতেছে যে টোটাল রেভিনিউ বক্সের মধ্যে যে জায়গায় আইসা সে এই যে নতুন করে আরেকটি রেখা টাইনা দিল, এই রেখা টানার মানে হচ্ছে এই টোটাল রেভিনিউর মধ্যে এই নিচের এই অংশটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট, মানে হচ্ছে আমাদের ব্যয়। মানে এই যে আমি সাপোজ আমি এই যে এরকম করলাম, ঠিক আছে, এরকম করলাম, এই যে বক্সটা হচ্ছে এই বক্সটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ব্যয়। তার মানে এই বক্সটার এরিয়াটা দেখো আমরা এসি সমান হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্টের বক্সটা আমার কি আছে আমাদের ও P0 E1 Q1, এটা হচ্ছে আমাদের কি আমাদের অ্যাভারেজ যে আমাদের কস্ট, এই কস্টটা হচ্ছে আমাদের মূলত ও থেকে P0 তারপর আছে কি E1 Q1 Q1, ঠিক আছে। তো এই জায়গায় লক্ষ্য করো টোটাল রেভিনিউ হচ্ছে আমার ও P1 Q1। আমরা ইচ্ছা করলে এটা এবার বার করতে পারতাম ও Q1 গুণ ও P0, ও Q1 গুণ ও P0, এটা গুণ দিলে আমরা এটাই পাবো ও P0 E1 Q1। এটা আমি কেমনে আনছি, এই যে এরিয়াটা, এই যে বক্সের এরিয়াটা ও P0 E1 Q1, এই বক্সের এরিয়াটাই হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট। তো একটা জিনিস লক্ষ্য করো এই টোটালটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ আর এইটুকু হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট। তো মাঝখানে যে এই যে আমি গুল দিচ্ছি এই যে বক্সটা বাকি রয়েছে, তার মানে দেখো টোটাল রেভিনিউ বেশি নাকি আমাদের অ্যাভারেজ কস্ট বেশি, তোমরা অবশ্যই বলবা টোটাল রেভিনিউ বেশি। কতটুকু অংশ টোটাল রেভিনিউ বেশি, ধরো সাপোজ আমি এটা তো আমার এমসি রেখা,
সাপোজ আমরা জানি যে আমাদের যে প্রফিটটা, আমাদের যে লাভটা, মুনাফাটা, এটা আমরা পাই দ্বারা প্রকাশ করি। তো সাপোজ আমি পাই দ্বারা এটা প্রকাশ করতেছি যে আমার এইখানে বলো কোন অংশটা আমাদের টোটাল রেভিনিউ, তোমরা কি বলবা? এই যে বক্সের ভিতর যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। তো বক্সের ভিতর কি আছে? P0 P1 E1। তার মানে বক্সের ভিতর আছে আমাদের P0 P1 E1। তার মানে এইটা হচ্ছে এই P0 P1 E1, P0 P1 E1, এটা হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে মুনাফা। তো লক্ষ্য করো যে আমরা এখানে টোটাল রেভিনিউ বাইর করলাম, এভারেজ কস্ট বাইর করলাম, তারপরে আমরা কি পাইলাম? মুনাফাও বাইর করলাম। তার মানে এইটা হচ্ছে আমাদের কি অস্বাভাবিক ফার্ম, মানে এই ফার্মে আমাদের অস্বাভাবিক কি করে মুনাফা অর্জন করে, ভারসাম্য রক্ষা করে। তো আমরা কিভাবে বুঝলাম যে টোটাল যে আমাদের রেভিনিউ আছে, এই টোটাল রেভিনিউ থেকে আমাদের টোটাল কস্ট কম, যে কারণে আমাদের প্রফিট থাকতেছে। এই ক্ষেত্রে আমরা বুঝে গেছি এটা হচ্ছে আমাদের কি অর্জন করে? অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তো এইটা যদি আমরা একটু ম্যাথ আকারে করি তাহলে আমরা কিভাবে করব? মানে এই যে জিনিসটা আঁকছি আমি একটু এলোমেলো করে আঁকছি, আমি যদি একটু সুন্দর করে এটা আমি একটু ম্যাথ আকারে করি তাহলে কি আমি কিন্তু মুছে ফেলি, হ্যাঁ এগুলো থাকলে আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমি কি এগুলো মুছে ফেললাম, মুছে এটা যদি আমি একটু ম্যাথ আকারে করি, যদি আমাকে বলে যে এই জায়গা থেকে আমার মুনাফা বাহির করার জন্যে, তাহলে আমরা কি করব? মুনাফা বাহির করার সূত্র আমরা জানি যে মুনাফা বাহির করা, এই যে মুনাফা আমি বলছি যে এটা তারা মুনাফা বুঝি যে এটা সমান পাই সমান, এই মুনাফা বাহির করার সূত্র হচ্ছে আমাদের, মুনাফা বাহির করার সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ থেকে আমরা টোটাল কস্ট কি করে দিব? বাদ দিয়ে দিব। তো এখানে টোটাল রেভিনিউ বাইর করি, টোটাল রেভিনিউ, এখানে টোটাল রেভিনিউ কোনটা আমি বলছি, আমি একটা হিসাব বলছি, যদি এখানে আমাদের অঙ্কগুলো দেওয়া থাকতো যে উৎপাদন করছে 20টা আর প্রতিটা দাম হচ্ছে 15 টাকা করে, তখন আমরা এটা গুণ দিয়ে দিতাম, ঠিক আছে? আমরা গুণ না দিয়েও কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এখানে টোটাল রেভিনিউ হচ্ছে আমার ও P1 E1, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ, ও P1 E1, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আর এই টোটাল রেভিনিউটা যদি আমাদের অঙ্ক করে বাহির করি তাহলে ও Q1 এর সাথে গুণ দিব ও Q1 গুণ ও P1, তাহলে আমরা এইটাই পাবো। এখন যদি আমরা টোটাল কস্ট বাই করি তাহলে দেখো টোটাল কস্ট হচ্ছে আমার ও P0 E1Q, মানে এই অংশটাই হচ্ছে আমার কি টোটাল কস্ট, আমি যেটা আগেও বলছিলাম টোটাল কস্ট হচ্ছে আমার ও P0 E1Q1। তার মানে দেখো এই টোটাল কস্ট থেকে এখন যদি আমরা টোটাল বাদ দেই, মানে টোটাল রেভিনিউ থেকে যদি আমরা টোটাল কস্ট আমরা বাদ দেই, যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট আমরা যদি বাদ দেই তাহলে টোটাল রেভিনিউ আছে কি আমার ও P1 E1, এটা লিখলাম, তারপর মাইনাস ও P0 E1Q1। তো এটা বাদ দেওয়ার পর আমরা রেভিনিউটা কি পাবো? এটা থেকে এটা বাদ দেওয়ার পর আমরা রেভিনিউ পাবো P0 P1 E1। আমরা এই অংশটা আমরা রেভিনিউ হিসাবে পাবো P0 P1 E1। তার মানে এই জায়গায় এই অংশটা আমরা কি পাইছি? রেভিনিউ হিসাবে পাইছি। তাহলে এইটাই আমাদের দেখানো গেল যে আমরা কি করলাম, যে এই ফার্মে আমরা অস্বাভাবিক মুনাফা অর্জন করলাম। তো এখন লক্ষ্য করো, এটা তো আমরা জাস্ট চলক দেওয়া ছিল, চলকভাবে আমরা এই ম্যাথটা করে নিছি, তোমাদের বই বা গাইড বই দেখবা এই হিসাবেই কিন্তু ম্যাথগুলো করে দেওয়া। তো এই জায়গায় লক্ষ্য করো যে আমাদের চলক না, আমাদের মান দেওয়া রইল। যদি আমাদের মান দেওয়া থাকে, সাপোজ এই যে ও Q1, এই Q1 এর জায়গায় দেওয়া রইল যে আমাদের 20, এবং ও P1, এই P1 এর জায়গায় দেওয়া রইল আমাদের কত 10, এবং এই জায়গায় দেওয়া রইল হচ্ছে আমাদের 8। সাপোজ এগুলো আমাদের কি দেওয়া রইল। এখন যদি বলে আমাদের কতটুকু মুনাফা অর্জন করছে এই ফার্মে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে কাজটা করব একটু ভালো করে লক্ষ্য করো, আর একটা বুঝলেই ওইগুলো খুব ইজিলি তোমরা বুঝতে পারবা, একটা বুঝলেই, ঠিক আছে? তো এটা একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা কিভাবে মূলত এখন আমরা মুনাফাটা বাহির করব। তো আমরা জানি মুনাফা বাহির করার সূত্রই হচ্ছে আমাদের টোটাল কস্ট থেকে আমরা টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট আমরা বাদ দিয়ে দিব। তো টোটাল রেভিনিউটা বাইর করি আমরা, টোটাল রেভিনিউ বাইর করার সূত্র হচ্ছে আমাদের এই যে আমাদের যে উৎপাদনটা আছে, এই উৎপাদনটার সাথে আমরা গুণ দিব যে আমাদের দামটা, যে অ্যাভারেজ যে দামটা। তো উৎপাদনের সাথে যদি আমরা দাম গুণ দিই তাহলে কত হচ্ছে 200, তাই না? এই জায়গায় আমার যদি মিস্টেক হয় তোমরা একটু কমা দৃষ্টিতে দেখবা। এখন দেখো এখন আমরা টোটাল রেভিনিউ বাইর করছি, এখন আমরা টোটাল কস্ট বাইর করব। তো টোটাল কস্টের নিয়ম হচ্ছে উৎপাদনের সাথে আমাদের টোটাল কস্ট কত আছে 8 টাকা করে, উৎপাদন অ্যাভারেজ কস্ট আছে আমাদের 8 টাকা করে, তাহলে কত হচ্ছে 8 দোকানে 16, 160।
160। এখন দেখো আমরা যদি টিআর থেকে টিসি বাদ দিই তাহলে আমাদের রেভিনিউ কত পাবো, 200 থেকে 160 বাদ দিলে আমরা পাবো কত, 40। তার মানে জায়গায় রেভিনিউ হচ্ছে 40। তুমি আমি একটু সহজ করে লিখছি, তোমরা একটু সাজায় লিখবা, তোমরা তো যথেষ্ট বড় হইছো, সাজায় কেমন লিখতে হয় তোমরা বুঝবা, তাই না? তো মানে হচ্ছে এই যে নিচে সাজায় লিখলে আর কি, রেভিনিউ সমান টিআর মাইনাস টিসি, তারপর টিআর এর মান বসালে 200, টিসি বসালে হচ্ছে 160, 200 থেকে 160 বাদ দিলে থাকতেছে কত, 40। মানে এইভাবে আমি একটু শর্ট করে লিখে দিলাম। তো আমাদের যদি এইভাবে ফিগার দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে এই ম্যাথটা করতে পারি। তো এখন আসো, এটা ছিল আমাদের অস্বাভাবিক। এখন যদি আমরা স্বাভাবিকের ক্ষেত্রে আসি, আমি বলছি যে আমরা স্বাভাবিক, অস্বাভাবিক নাকি ক্ষতি সম্পূর্ণ ডিপেন্ড করবে আমাদের এই এসি রেখার উপরে। ঠিক আছে, আমাদের কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক নাকি ক্ষতি সম্পূর্ণ ডিপেন্ড করবে কার উপরে, ওই এসি রেখার উপরে। তো এখন এটার জন্য স্বাভাবিক আমি বলছি, যখন আমাদের এই ভারসাম্য বিন্দু রেখাকে যখন আমরা এসি আসা এমসি এবং ভারসাম্য বিন্দু একত্রিত এসে টাচ করবে তখন সেটা হবে স্বাভাবিক। তো লক্ষ্য করো, আমি এই যে এসিটা উপর থেকে আসছে এমসিকে টাচ করছে, যখন এমসিকে টাচ করবে, ঠিক আছে, টাচ করার পর সে আবার কী করবে, উপরের দিকে চলে যাবে এসি। তো এই জায়গায় আমরা দেখো, আমরা যে জায়গায় আমাদের এমআর, এই জায়গায় আমাদের কি আছে এসি, এবং এই জায়গায় আছে কি আমাদের এমসি, এই জায়গায় আছে পি, এবং এই জায়গায় আছে কি এয়ার। ঠিক আছে, তো আমরা তিনটাই কি আছে একটা লাইনের মধ্যেই কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক না? তো এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমি যেটা বলতেছিলাম যে আমাদের যদি এখন আমরা এই অঙ্কের ক্যালকুলেশনটা আমরা করি, তাহলে এই অঙ্কের ক্যালকুলেশনটা করলে তোমরা দেখো, যে বিন্দুতে আমরা কি করছি, বিক্রয় করছি, যে বিন্দুতে আমাদের মুনাফা আমরা কি করছি, সরি মুনাফা না, যে বিক্রুতে মানে যে বিন্দুতে আমরা ভারসাম্য রক্ষা করছি, যে বিন্দুতে আমরা অ্যাভারেজ রেভিনিউ বা মার্জিনাল রেভিনিউ, মানে যে বিন্দুতে আমাদের মোট আয়টা করছি, ঠিক এই বিন্দুতেই আমাদের অ্যাভারেজ কস্টটা হয়ে গেছে। মানে যতটুকু পরিমাণ আমি মোট আয় করছি ঠিক ততটুকু পরিমাণে এই ফার্মের কি হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে, যে কারণে এটাকে বলা হবে স্বাভাবিক। মানে আমাদের লাভও হবে না, ক্ষতিও হবে না, রেজাল্ট হবে আমাদের জিরো। সাপোজ এইটা যদি আমরা একটু তোমার ক্যালকুলেশন করি, তাহলে দেখো টোটাল রেভিনিউ কত হয়, এটা টোটাল রেভিনিউ কত হয়। টোটাল রেভিনিউ বলতে আমরা কি বলছিলাম, এই যে আমাদের পুরো যে অংশটা আছে, এই পুরো অংশটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। তো এইখানে আমরা এই বিন্দুর নাম ধরছিলাম যে ই। এখন টোটাল রেভিনিউ কত হবে, যে আমাদের টোটাল রেভিনিউ হবে ও P1 ই Q1। দেখো টোটাল রেভিনিউ হচ্ছে ও P1 তারপর ই Q1। দেখো এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ ও P1 ই Q1। এই অংশটা, পুরো অংশটা হচ্ছে কি আমাদের টোটাল রেভিনিউ। এখন দেখো এই টোটাল রেভিনিউ তো বাইর করলাম, এখন যদি আমরা মুনাফা বাইর করি তাহলে আমাদের টোটাল কস্ট বাইর করতে হবে। তো আমি যদি টোটাল কস্ট বাইর করি, তো দেখো আমাদের, আমি বলছিলাম যে এসি রেখা, এই যে এসি রেখা যে বিন্দুতে আমাদের এই যে ভূমি অক্ষে যে নিচের দিকে যে ভূমি অক্ষে যে আমাদের সমান্তরাল যে এটা আছে রেখাটা আছে, এই রেখাটা মতে এসি রেখা যে জায়গায় টাচ করবে, এটা আবার কি আমাদের যে লম্বককে যে আমাদের দামের রেখা আছে ওই জায়গায় কি করবে, যোগসূত্র স্থাপন করবে। তো এই জায়গায় লক্ষ্য করো যে আমাদের এই যে এসি রেখাটা, এই এসি রেখাটা এই ভূমি অক্ষ সমান্তরাল রেখা এই জায়গায় আমাদের ছেদ করছে, এবং এইটা যদি আমরা আবার এই জায়গায় যদি আমরা আনি তাহলে কোন বিন্দুতে, P1 বিন্দুতেই কিন্তু থাকতেছে, নতুন কোনো বিন্দু সৃষ্টি করতেছে না। তো এই ক্ষেত্রে আমাদের টিসি সেম, আমাদের টিআর যা হয়েছে টিসি সেম, এইটাই হবে। মানে এইটাই হচ্ছে আমার টোটাল পুরোটাই ব্যয় হয়ে গেছে। আমাদের পুরো ব্যয়টা কি, ও P1 ই Q1, ও P1 ই Q1। এই জায়গায় যেরকম আমার ব্যয় হয়েছিল যে আমরা E1 বিন্দুতে আইসা এই জায়গায় নতুন আরেকটা বিন্দু দিছিলাম যে আমাদের P0, এই বিন্দু পর্যন্ত এসে টাচ করতেছিল, কিন্তু ওই জায়গায় আমাদের যে বিন্দুতে আমাদের কি হয়েছে, আয় হয়েছে, ঠিক আছে, ওই বিন্দুতে কি হয়েছে, আমাদের ব্যয় হয়ে গেছে। এখন দেখো যদি আমরা টিআর থেকে টিসি বাদ দিই, টিআর যা টিসি তা বাদ দিলে আমাদের রেভিনিউ কি হবে, রেভিনিউ জিরো হবে না, রেভিনিউ জিরো হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি আমাদের স্বাভাবিক। এখন দেখো আমরা যদি আমাদের ক্ষতি স্বীকার করে বলি, তা আমি বলছি আমাদের এই ক্ষতি স্বীকারের ক্ষেত্রে আমাদের এসি লাগবে, এবং এসিটা থাকবে কোথায়, উপরে। এসিটা কোথায় থাকবে, আমাদের উপরে। যখন আমরা ক্ষতি স্বীকার করে এই ভারসাম্যটা কি করব, আমরা রক্ষা করব। এই ক্ষতি স্বীকার করে ভারসাম্যটা রক্ষার ক্ষেত্রে আমার এসিটা থাকবে কোথায়, উপরে। তো লক্ষ্য করো যে এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের এসি। এটা হচ্ছে আমাদের কি রেখা, যে ক্ষতি স্বীকার করে এসি রেখা, এবং আমাদের এই বিন্দুটা আমরা একটু উপরে তুলে দিচ্ছি রেখাটা, এবং এই জায়গায় নতুন আরেকটা বিন্দু সৃষ্টি হচ্ছে, আমি তো বলছিলাম যে ই, আর এটা দিলাম তো সাপোজ E0, নতুন আরেকটা বিন্দু, এবং যে বিন্দুটা আমাদের এই যে আমাদের ভূমি অক্ষে বা উৎপাদনের সাথে জড়িত, এটা আসার পরে কোথায় টাচ করবে, দামে টাচ করবে, আর এটা দিলাম কি দিলাম, P2। সাপোজ এই যে জায়গায় টাচ করছে এটার নাম দিলাম হচ্ছে P2। তো লক্ষ্য করো এই জায়গায় আমি এটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করো, এই জায়গায় আমরা উৎপাদন
আমরা উৎপাদন করছি Q1 পর্যন্ত এবং আমাদের যে অ্যাভারেজ রেভিনিউ আমরা যে বিক্রয় করছি যে দামে সেটা হচ্ছে আমাদের কোন পর্যন্ত P1 পর্যন্ত, যার ভারসাম্য হচ্ছে কি ই, যার ভারসাম্য হচ্ছে কি ই, যে আমি এই পর্যন্ত পণ্য কি করছি আমি মুনাফা আমরা আয় করছি, ঠিক আছে। তো আমরা এই জায়গায় লক্ষ্য করো এই পর্যন্ত আমি আয় করছি কিন্তু আমার ব্যয় হয়েছে কোন পর্যন্ত E0 পর্যন্ত, যা আমার P2 পর্যন্ত চলে আসছে। তার মানে এই থেকে এই টোটাল অংশটা এটা হচ্ছে আমার ব্যয় এবং এই জায়গা থেকে এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে কি আমার আয়। তো এখন যদি আমি টোটাল রেভিনিউটা বাইর করি তাই টোটাল রেভিনিউ হচ্ছে ও P1 E Q1, ও P1 E Q1, এই অংশটা হচ্ছে আমার কি টোটাল আয় ও P1 E Q1, সেম আগের মতোই। এখন যদি আমি টোটাল রেভিনিউ বার করলাম, টোটাল কস্ট বাই করি, তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে পুরো অংশটাই, কারণ এইটুকু অ্যাভারেজ কস্ট হচ্ছে কোথায় উপরে। তার মানে ও P2 E0 Q1, ও P2 E0 Q1, এটা হচ্ছে কি আমার টোটাল কস্ট, এটা হচ্ছে ও P2 E0 Q1, এইটা হচ্ছে কি আমার টোটাল কস্ট। তো এখন দেখো টোটাল রেভিনিউ থেকে যদি আমি টোটাল কস্ট বাদ দিই তাহলে আমার মুনাফা থাকবে। তা মুনাফা কি থাকতেছে দেখো, এইটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ আর এইটা পুরাটাই হচ্ছে আমার টোটাল কস্ট। এখন দেখো এই পুরাটা টোটাল কস্ট আর এইটা হচ্ছে রেভিনিউ, তার এই অংশটা যে বেশি থাকতেছে এটা কি ব্যয়ের পার্ট বেশি থাকতেছে না? তো কোন অংশটা বেশি থাকতেছে? P1 P2 E0 E, P1 P2 E0 E, এই অংশটা কিন্তু আমার বেশি থাকতেছে, এই অংশটা আমার বেশি থাকতেছে P1 P2 E0 E, এই অংশটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এখন দেখো এই টোটাল রেভিনিউ যে আমি বলতেছি, তো এই রেভিনিউটা কি আমার পজিটিভ নাকি নেগেটিভ, মানে এটা কি আমার আয় হচ্ছে নাকি ব্যয় হচ্ছে? একটু লক্ষ্য করে দেখো এটা আমাদের আয় নাকি ব্যয়? এটা কিন্তু আমাদের ব্যয় হচ্ছে, কারণ আমাদের আয়ের থেকে ব্যয়টা কি বেশি, যে কারণে এটা আমরা কি করবো ব্র্যাকেটের ভিতরে সাজায় লিখবো বা সামনে মাইনাস দিতে পারি। যখন আমরা একটা ব্র্যাকেটের ভিতরে লিখবো তখন বুঝে ফেলবো এটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা, মানে এটা আমাদের কি হয়েছে আয় হয় নাই, আমাদের এই অংশটা কি হয়েছে ক্ষতি হয়েছে, ঠিক আছে। তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমরা এইভাবে মূলত একটা ফার্মকে আমরা সাজাইতে পারি বা আমরা আঁকতে পারি যে এই ফার্মটা কি অস্বাভাবিক নাকি স্বাভাবিক নাকি ক্ষতি, ঠিক আছে। তো এইভাবে তোমরা বাসায় কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো এবং প্রতিটা কথাই তোমরা মাথায় কিন্তু রাখতে পারো, ঠিক আছে। আর আমি এইগুলো খুব শর্ট করে বুঝাইছি, এই জন্য বুঝাইছি আমার মনে হয়েছে যে আমি যদি প্রতিটা আলাদাভাবে ভেঙে ভেঙে বলি তাহলে ক্লাসটা আরও লং হবে। তোমরা তো যথেষ্ট পরিমাণে বড় হয়েছো, অবশ্যই তোমরা এটা বুঝবা। যদি এখানে আমার কোনো ফিগার দেওয়া থাকে তাহলে ও Q1 গুণ এবং ও P1 গুণ দেওয়ার পরে আমি টোটাল রেভিনিউটা পাবো ও P1 E Q1, যেটা আমি একদম শর্ট করে লিখে ফেলছি, ঠিক আছে। এখন লক্ষ্য করো আমি যদি এগুলো তো মুছে দিই, এইখানে আমাদের একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কাজ করে, আমি এটা নিয়ে একটু আলোচনা করতেছি, দাঁড়াও এটা একটু মুছে দিচ্ছি। এই ফার্মে আমাদের এই ফার্মটায় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রায় পরীক্ষার মধ্যে আমাদের আসে, এই ফার্মে আসে কি এই যে ফার্মটা আছে এই ফার্মটা আমাদের ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে কি না। মানে প্রথমে এটা শুনলে একটু অবাক লাগে যে একটা ফার্ম সে ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে, এটা কেমন ব্যাককল, মানে এই ফার্মের যে মালিক আছে এই মালিকের মতো ব্যাককল মনে হয় দুনিয়াতে নাই যে এই ফার্ম ক্ষতি স্বীকার করে তারপর উৎপাদন করবে কি না। এটা আবার প্রশ্ন আসে নাকি ক্ষতি হচ্ছে উৎপাদন বন্ধ করে দিবে, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। স্পেশালি যারা বিজনেস করে বা একটা উৎপাদন ধর্মী একটা প্রতিষ্ঠান তাদের ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হয়, তখন তারা ওই চিন্তা করে দেখে যে উৎপাদন করলে আমার যে ক্ষতি হচ্ছে উৎপাদন যদি আমি বন্ধ করে দেই তাহলে এর থেকে বেশি ক্ষতি হয়, উৎপাদন করলে যে ক্ষতি হচ্ছে উৎপাদন বন্ধ করে দিলে এর থেকে বেশি ক্ষতি হয়। আসলে কথাটা কেমন একটু আশ্চর্য লাগছে না যে উৎপাদন বন্ধ করে দিলে উৎপাদন করার থেকে ক্ষতি বেশি হবে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, কেমনে হয় এটা নিয়ে একটু আমি আলোচনা করব। দেখো এখন যদি আমাকে এই ফার্মে যদি বলে যে ফার্মে তো ক্ষতি হচ্ছে, এই ফার্মে তো ক্ষতি হচ্ছে, এখন কি এই ক্ষতিটা রেখেও ক্ষতিটা জেনেও কি এই ফার্ম উৎপাদন কার্য চালিয়ে যাবে নাকি বন্ধ করে দিবে? তো এটা আমরা কেমনে বুঝবো যে এই ফার্ম উৎপাদন কার্য চালিয়ে যাবে নাকি বন্ধ করে দিবে? আমাকে আর কিছুক্ষণ সময় দাও, আমি এই পুরো টপিকসটা তোমাদেরকে শেষ করে দিচ্ছি। দেখো যখনই আমরা এই কথাটা মাথায় আসবে যে একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য যাবে কিনা, তখন আমরা এইটা বুঝে নিব বা এইটা জানার চেষ্টা করব যে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে রাখে তাহলে কি পরিমাণ ব্যয় হয় এবং উৎপাদন চালু রাখলে কি পরিমাণ ব্যয় হয় বা কি পরিমাণ ক্ষতি হয়।
তো এই জিনিসটা যদি তোমরা মাথায় আনো, তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, আমি উৎপাদন বন্ধ করে রাখলাম তারপরে আমাকে ক্ষতি কেন হবে? তো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করার জন্য আমি বলি, আমরা এই টিসি মানে জানি টোটাল কস্ট। এই টোটাল কস্টের মধ্যে দুইটা কস্ট আছে, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়। দেখো একটু স্থির ব্যয় মানে হচ্ছে ফিক্সড কস্ট এবং পরিবর্তনশীল মানে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আমরা টোটাল কস্টকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থির খরচ আর একটা হচ্ছে কি পরিবর্তনশীল খরচ। হ্যাঁ, যেই খরচটা আমাদের উৎপাদনের সাথে হ্রাস পায় বা বৃদ্ধি পায় উৎপাদনের সাথে সাথে, সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আর যেই খরচটা উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নাই, উৎপাদন হোক বা না হোক, উৎপাদন করো বা প্রতিষ্ঠান বন্ধ রাখো, যেই খরচটা তোমাকে মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট। তার মানে এইখানে একটু ক্লিয়ার, এই ফিক্সড কস্টের কারণে প্রতিষ্ঠান উৎপাদন করুক বা না করুক এক ধরনের ব্যয় কিন্তু সংগঠিত হয়ে থাকে, যে কারণে প্রতিষ্ঠান চিন্তা করে যে আমি যদি উৎপাদন না করি তাহলে এই ফিক্সড কস্ট আমার হবেই, আবার যদি উৎপাদন করি তাহলে তো একটা ব্যয় আমাদের হবেই। তো যদি আমি উৎপাদন করে যদি আমার ব্যয় হয় মানে ক্ষতি হয় 10 টাকা, আর উৎপাদন না করে যদি আমার ফিক্সড কস্ট হয়ে থাকে 15 টাকা, তার মানে দেখা যাচ্ছে উৎপাদন না করে হচ্ছে 15 টাকা আর উৎপাদন করে হচ্ছে আমার 10 টাকা। তার মানে কি দাঁড়াইলো? তার মানে আমার উৎপাদন করাই ভালো। মূল বিষয়টা কিন্তু এই জায়গায়। তো দেখো টোটাল কস্ট ধরো একটা জায়গায় হচ্ছে 100 টাকা, আর এইখানে ফিক্সড কস্ট হচ্ছে 30 টাকা আর ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের 70 টাকা। বুঝতে পারছো? তো এই ফার্ম কি করলো, এই ফার্ম যখন পণ্য উৎপাদন করলো, উৎপাদন করে দেখলো এই ফার্মের ক্ষতি হয়েছে 20 টাকা। একটা জিনিস বুঝো, এই ফার্ম যদি উৎপাদন নাও করে, এই ফার্ম যদি উৎপাদন নাও করে তাহলেও এই ফার্মের ক্ষতি কত? ফিক্সড মানে ফার্মের উৎপাদন করুক বা না করুক, বন্ধ রাখুক কামটা চালু রাখুক, যাই রাখুক না কেন, এই ফার্মের উৎপাদন ফিক্সড। কত খরচ? 30 খরচ আছেই। ঠিক আছে? তো এখন লক্ষ্য করো, এই ফার্মটা সাপোজ উৎপাদন করলো, উৎপাদন করার পর দেখা যাচ্ছে যে এই ফার্মটা কত টাকা ক্ষতির শিকার হয়েছে? 20 টাকার ক্ষতির শিকার হয়েছে। এখন তোমার লজিক কি বলে? ফার্মটা উৎপাদন না করলেও তাকে 30 টাকা ক্ষতির শিকার হইতে হয়, আর ফার্মটা উৎপাদন করে দেখা গেল যে সে 20 টাকার ক্ষতির শিকার হয়েছে। এখন তুমি বলো এই ফার্মটা কি এই উৎপাদন করে যে ক্ষতি 20 টাকা হয়েছে তারপরেও কি উৎপাদন কার্য চালিয়ে যাবে না বন্ধ করে দিবে? দেখো, যদি সে চালিয়ে যায় তার মানে তার ক্ষতি হবে 20, আর যদি বন্ধ করে দেয় তার ক্ষতি হবে কত? 30। তার মানে তুমি কি বলবা? তার মানে সে অবশ্যই তার ক্ষতি হওয়ার পরেও সে উৎপাদন কার্য চালিয়ে যাবে। যদি না চালায়া যায় তাহলে তার কি হবে? তার ক্ষতির পরিমাণটা ওই ফিক্সডে আরও বৃদ্ধি করে দিচ্ছে। তার মানে এইটা তুমি কনসেপ্টটা ক্লিয়ার। আমাদের এই প্রশ্নটা এই জন্যই করা হয় যে একটি ফার্ম আমাদের ক্ষতি স্বীকার করেও সে উৎপাদন কার্য চালিয়ে যাবে নাকি বন্ধ করে দিবে। এখন মেইন ক্লাসে আসো। যদি আমাদের এরকম একটা চিত্রে যদি আমাদের বলে যে এই ফার্মটা ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য যাবে কি না, দেখো তো আমরা জানি যে এই ফার্মে এই P2 E0 Q1 এটা হচ্ছে আমার কি টোটাল কস্ট। তো টোটাল কস্টে আমাদের কি থাকে? ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট থাকে। তো এই টোটাল কস্টের মধ্যে তোমাকে এই চিত্রে এটা বুঝাইতে হবে যে কতটুকু পরিমাণে ফিক্সড কস্ট এবং কতটুকু পরিমাণে ভেরিয়েবল কস্ট। তোমার চিত্রে যদি প্রশ্ন দেওয়া থাকে ওরা ফিক্সড কস্ট বা ভেরিয়েবল কস্টের যে কোনো একটা রেখা তারা তোমাকে বুঝাইতেই পারে। সাপোজ আমি ভেরিয়েবল কস্ট দ্বারা বুঝাচ্ছি, তো এইখানে আমি আরেকটা রেখা আঁকলাম। সাপোজ একটা রেখা আঁকলাম, এটা হচ্ছে আমার ABC রেখা। আমি একটু আগে বলছি ABC মানে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তার মানে দেখো এই যে আমি ABC রেখাটা আঁকলাম এবং ABC রেখাটা আমাদের ভূমিয়ককে যে আমাদের রেখাটা আছে, এই রেখাটা যে বিন্দুতে ছেদ করতেছে এই বিন্দুটার আমি নাম ধরলাম, কি নাম ধরলাম? তো সাপোজ কে ধরলাম, এবং এই বিন্দুটা আমার এসে কোথায় আমাদের লম্বকে দামে যে জায়গায় ছেদ করতেছে এটার নাম ধরলাম সাপোজ আমি P0। ঠিক আছে? তো লক্ষ্য করো এখানে কিন্তু আমার নতুন আরেকটা আমার টোটাল কস্টের মধ্যে নতুন আরেকটা কস্ট চলে আসছে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তার মানে দেখো আমার টোটাল কস্ট কি ছিল, আমি এই জায়গায় একটু আলাদা, এখানে হিপিজিবি হইলে আমি এই জায়গায় আলাদাভাবে বুঝাচ্ছি যে আমার টোটাল কস্ট কি ছিল। আমার টোটাল কস্ট ছিল এই পুরো অঞ্চলটা যে P2 E0 Q1, P2 E0 Q1, মানে এই টোটাল অঞ্চলটাই আমার ছিল কি টোটাল কস্ট। এই টোটাল কস্টের এই পুরো অঞ্চলটার মধ্যে এই যে অঞ্চলটা একটা আরেকটা টার্ম চলে আসছে, এই পুরো অঞ্চলটার মধ্যে এই অঞ্চলটাকে বলা হচ্ছে যে আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এই টোটাল কস্ট থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তো এখন এই টোটাল কস্টের দেওয়া আছে, যদি আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা যদি এটা আমরা বাইর করি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, তার মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে P0 Q1,
P0, এই যে ও P0, তারপর হচ্ছে কে Q1, কে Q1। তার মানে দেখো যে আমার টোটাল কস্ট হচ্ছে এইটা, অ্যাভারেজ কস্ট হচ্ছে এইটা। এখন দেখো যদি টোটাল কস্ট থেকে অ্যাভারেজ কস্ট বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? ফিক্সড কস্ট পেয়ে যাব। সাপোজ আমি এই যে সূত্রটা এরকম লিখছিলাম, টোটাল কস্ট সমান ফিক্সড কস্ট মাইনাস ফিক্সড কস্ট প্লাস হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো এখন দেখো এখানে টোটাল কস্ট দেওয়া আছে এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। টোটাল কস্ট দেওয়া আছে 10 টাকা, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দেওয়া আছে আমার 60 টাকা। এখন তার মানে কি আমি বাইর করতে পারবো না ফিক্সড কস্ট কত? দেখো এই 10 সাথে 7 বাদ দেওয়ার পরে কত থাকতেছে? 3 থাকতেছে। তার মানে কি ফিক্সড কস্ট আমি অনায়াসে বাহির করতে পারতেছি। সো এখানে টোটাল কস্টও দেওয়া আছে, এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্টও আমার দেওয়া আছে। তো এখন আমি টোটাল কস্ট থেকে যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বাদ দেই তাহলে কি পেয়ে যাব? আমি ফিক্সড কস্ট পেয়ে যাব। তো লক্ষ্য করো ফিক্সড কস্ট আমার কত পেয়ে যাব? তাহলে ফিক্সড কস্ট পেয়ে যাব। দেখো এই টোটাল যে এরিয়াটা আছে, এই টোটাল এরিয়া থেকে আমি এইটুকু এরিয়া যদি বাদ দেই তাহলে আমার থাকতেছে কি? এইটুকু এরিয়া আমার থাকতেছে, মানে এইটুকু এরিয়া থাকতেছে। এখানে থাকতেছে P0, P2, E0, K, P0, P2, E0, K, মানে এই অংশটা, এই P0, P2, E0, K, এই অংশটা হচ্ছে কি আমার ফিক্সড কস্ট। ঠিক আছে, তো এইখানে আমরা দেখো আমরা কি বাহির করলাম যে টোটাল কস্ট দেওয়া ছিল, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টও দেওয়া ছিল। টোটাল কস্ট থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা বাদ দেওয়ার পরে যে অংশটা আমাদের থাকবে সেই অংশটাই হচ্ছে আমাদের কি কস্ট? আমাদের ফিক্সড কস্ট। তো একটা জিনিস এবার তুমি লক্ষ্য করো যে একটা প্রতিষ্ঠান উৎপাদনের ক্ষতি হচ্ছে কত? একটা প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষতি হচ্ছে যে আমাদের P1, P2, E0, E, আমি প্রথমেই বলছিলাম এই যে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে P1, P2, E0, E, এইটা আমার প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। আর এই প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট হচ্ছে কত? P0, P2, E0, K। এখন যদি লক্ষ্য করো এই ক্ষতি থেকে এই ফিক্সড কস্ট যদি আমাদের বেশি হয়ে যায়, তার মানে আমার এই ফার্ম কি করবে? ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্য চালিয়ে যাবে। আর মানে যদি দেখি যে এই কষ্ট থেকে ফিক্সড কস্ট কম, মানে ফিক্সড কস্ট মানে উৎপাদন বন্ধ রাখলেও যে খরচটা হবে এই খরচটা আমাদের উৎপাদন চালুর খরচের থেকে কম, তার মানে প্রতিষ্ঠান আমরা কি করে দিবে? বন্ধ করে দিবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার যদি চলক দিয়ে দেওয়া থাকে তাহলে আমি বুঝবো কিভাবে যে এই ফিক্সড কস্ট বেশি নাকি আমাদের আমাদের যে এমনি যে ক্ষতি হয় প্রতিষ্ঠানের উৎপাদন কার্য চালিয়ে গেলে ওইটা বেশি? তো ওই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, যখন তোমাদের এরকম প্রশ্ন করবে যে প্রতিষ্ঠান উৎপাদন কার্য চালিয়ে যাবে কি না ক্ষতি স্বীকার করেও, তখন তোমাদের এরকম চলক দেওয়া থাকবে না। আমি বুঝাইছি চলক দেওয়া, তখন চলক দেওয়া থাকবে না, তখন চলকের পরিবর্তে এই জায়গায় ফিগার দেওয়া থাকবে। আমি এবার তোমাদের ওই যে যদি অঙ্কগুলো দেওয়া থাকে বা ফিগারগুলো দেওয়া থাকে তাহলে কেমন? ধরো সাপোজ এখানে আমি উৎপাদন করছি কতগুলো একক, ধরো এখানে আমি উৎপাদন করছি 20টা একক, ঠিক আছে, এবং এই প্রতি একক উৎপাদন আমি বিক্রি করছি ধরো সাপোজ কয় টাকা করে? 10 টাকা করে বিক্রি করছি। এবং আমাদের ক্ষতি হয়েছে ধরো প্রতি এককের প্রতি আমাদের ক্ষতি হয়েছে তোমার 12 টাকা ধরে আমাদের ক্ষতি হয়েছে। এবং এটা 12 টাকার মধ্যে আমার অ্যাভারেজ আছে কয় টাকা? ধরো 8 টাকা, অ্যাভারেজ কস্ট আছে 8 টাকা। তো এখন দেখো এইভাবে আমার একটা প্রশ্ন দেওয়া রইলো, ঠিক আছে, এইভাবে দেওয়ার পরে এখন দেখো আমরা বলবো যে এই প্রতিষ্ঠানে আমাদের উৎপাদন কার্য চালিয়ে রাখবো ক্ষতি স্বীকার করে নাকি রাখবো না। এইটার ক্ষেত্রে সর্বপ্রথম আমি কি করব? টোটাল এটা বাইর করে দেবো, আমাদের মুনাফাটা বাইর করে দেবো। মানে মুনাফাটা হবে না, ক্ষতিটা বাইর করে দেবো যে এই প্রতিষ্ঠানে আমার কত ক্ষতি হয়। ক্ষতি বাইর করার সূত্র কি? টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে হয় ক্ষতি হবে না হয় মুনাফা হবে। দেখো আমি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা বাদ দিব। তো দেখো টোটাল রেভিনিউ কত হয়? টোটাল রেভিনিউ হচ্ছে আমার উৎপাদন করছি 20টা, বেচছি কত করে? 10 টাকা করে। তো 20-এর সাথে যখন আমি 10 গুণ দিলাম, দামের গুণ দিলাম, তো 20-এর সাথে 10 গুণ দিলে হচ্ছে কত? 200। 20-এর সাথে 10 গুণ দিলে হচ্ছে 200। তুমি তোমার খাতার মধ্যে 20 গুণ 10 মানে এভাবে আলাদাভাবে সাজায় লিখতে পারো, টিআর সমান 20 গুণ 10, টোটাল রেভিনিউ হচ্ছে 200। যারা আমি একসাথে লিখে ফেলছি, হ্যাঁ আমি শর্ট করে লিখে ফেলছি। আমার এই এক সমস্যা, আমার স্টুডেন্টরা বলে আমি নাকি প্রচুর শর্ট করে ফেলি। তো আমার মনে হয় ভালো যারা মেধাবী তারা অবশ্যই বুঝতে পারবে, দুর্বলরা বুঝার কথা, কারণ তোমরা এখন বড় হয়েছো। টোটাল রেভিনিউ হচ্ছে 200 মাইনাস টোটাল কস্ট কত? যে আমাদের প্রতি বিক্রয় করছি 20টা, প্রতিটার প্রতি যে আসছি মানে প্রতিটার প্রতি আমার খরচ হয়েছে 12 টাকা করে। তো 20 গুণ 12 কত হয়? এই 20 গুণ 12 কত হয়? 20 গুণ 10 যদি 200 হয় তাহলে 12 2 40, 240,
ঠিক আছে, আমার টোটাল কস্ট হচ্ছে কত 240। এখন তুমি দেখো যে আমার কি আমার রেভিনিউ বেশি নাকি আমাদের টোটাল কস্ট বেশি? অবশ্যই টোটাল কস্ট বেশি, মানে তার মানে কি -40, তার মানে এটা হচ্ছে আমার কি ক্ষতি, এটা হচ্ছে কি আমার ক্ষতি। তার মানে এই ফার্মের আমাদের মুনাফা হচ্ছে না, এই ফার্মের ক্ষতি হচ্ছে কত আমার 40। এখন আমাকে দেখতে হবে ফিক্সড কস্ট বাইর করে, যে ফিক্সড কস্ট বাইর করে যদি দেখি যে এর থেকে আমার ফিক্সড কস্ট কম, তার মানে আমার উৎপাদন কাজ বন্ধ করে দিব। আর যদি দেখি এই ক্ষতি থেকে আমার ফিক্সড কস্ট মানে উৎপাদন বন্ধ রাখার পরেও যদি খরচ ব্যয় বেশি হয়ে থাকে, তার মানে কি আমরা উৎপাদন কাজও চালিয়ে যাব। তো এখন আমরা কি বাইর করব? এখন আমরা ওই ফিক্সড কস্ট বাইর করব, ঠিক আছে। তো এই ফিক্সড কস্ট বাইর করার সূত্র হচ্ছে কি, ফিক্সড কস্ট বাইর করার সূত্র হচ্ছে টোটাল কস্ট তো আমরা আছে 240, এই টোটাল কস্ট থেকে ফিক্সড কস্ট বাইর করার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো আমরা জানি টোটাল কস্ট কত, একটু আগে বাইর করছিলাম 240। এখন দেখো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত, আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে এই যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার 8 টাকা করে। তা 8 বিষম হচ্ছে 160, 240 থেকে 160 গেলে তো আর 40 থাকে না, কত থাকে আমাদের 80 থাকে, ঠিক না? 80 থাকে, সরি মিস্টেক। তো ওইখানে আবেগে কারেন্ট চলে গেছে। আচ্ছা যতটুকু আছে ততটুকুতে আমি ক্লাসটা শেষ করি। আচ্ছা ওই সময় আবেগে আমি 40 লিখে ফেলছিলাম, এই 40 লিখে আমি ওই দুটো সমান করে একটু মাঝখানে একটু মজা হয়ে গেল। তো দেখো 240 থেকে 160 বাদ দেওয়ার পর থাকতেছে কত, 80 থাকতেছে, কত থাকতেছে 80। যখন 80 থাকতেছে দেখো ফিক্সড কস্ট হচ্ছে 80, মানে এই প্রতিষ্ঠান যদি উৎপাদন করে তাহলে তার খরচ হবে 40, আর এই প্রতিষ্ঠান যদি উৎপাদন বন্ধ রাখে তাহলে তার খরচ হবে কত, 80। এখন বলো এই প্রতিষ্ঠান ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে কি যাবে না? হ্যাঁ, এই ক্ষেত্রে এইটা প্রমাণিত যে এই প্রতিষ্ঠান ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে। ঠিক আছে, তোমরা ঠিক এইভাবে বাহির করে তারপরে প্রমাণটা দিয়ে নিচে বলে দিবা যে উপরের প্রতিষ্ঠানটি ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে। এখন এবার আলোচনা করবো আমি মূলত একচেটিয়া ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে কথা বলবো। তো একটা জিনিস একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আমরা যেহেতু এর আগে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের যে স্বাভাবিক অস্বাভাবিক এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য রক্ষা হিউজ পরিমাণ টাইম নিচ্ছি, এখন কিন্তু এই টাইম কিন্তু এই ক্ষেত্রে লাগবে না। এই ক্ষেত্রে জাস্ট সিম্পল একটু জিনিস খালি একটু ডিফারেন্ট, বাকি সকল কিছু সেম। তাই মাত্র কয়েক মিনিটে এই একচেটিয়া ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো ওই ক্ষেত্রের মতো ঠিক একইভাবে আমাদের স্বাভাবিক থাকবে, আরেকটা আমাদের অস্বাভাবিক থাকবে, আরেকটা আমাদের ক্ষতি স্বীকার করে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত আমাদের উৎপাদন উৎপাদন উৎপাদন, এটা হচ্ছে আমাদের সাপোজ দাম দাম দাম। তো এখানে মনে রাখবা একচেটিয়ার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট এবং মজার বিষয় হচ্ছে একচেটিয়াতে আমাদের এআর রেখা এবং এমআর রেখা, এআর রেখা এবং এমআর রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এটা হচ্ছে আমার বাম, এটা হচ্ছে কি আমার বাম, বাম থেকে ডান দিকে, ডান দিকে এটা হচ্ছে ডান, বাম থেকে ডান দিকে নিম্নগামী। তোমাদের বইয়ে খুব সুন্দর স্পষ্ট করে বলা আছে যে একচেটিয়া ফার্মে এআর রেখা এবং এমআর রেখা বাম থেকে ডান দিকে কি হয়, নিম্নগামী হয়। তো দেখো এখানে আমি দুইটা রেখা আঁকলাম, ঠিক আছে। এই সবটির ক্ষেত্রেই, সবটি ফার্মের ক্ষেত্রেই আমাদের দুইটা রেখা, একটা হচ্ছে এআর রেখা, একটা হচ্ছে এমআর রেখা, বাম থেকে ডান দিকে কি হবে, নিম্নগামী হবে। তো আরেকটা কথা বলা আছে যে এআর রেখার নিচে অবস্থান করবে এমআর রেখা, এআর রেখার নিচে অবস্থান করবে এমআর রেখা। তোমরা খাতায় কিন্তু লিখে দিতে পারো যে একচেটিয়া ফার্মে এআর রেখা এবং এমআর রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং এআর রেখার নিচে অবস্থান করে কি এমআর রেখা। তো দেখো আমাদের এআর রেখার নিচে এমআর রেখা, তার মানে এটা হচ্ছে এমআর, এটা হচ্ছে কি আমাদের এআর, এটা হচ্ছে আমাদের এমআর, এটা হচ্ছে আমাদের এআর, এটা হচ্ছে আমার এমআর, এটা হচ্ছে আমার এআর। এটা এমআর কেন দিলাম, কারণ এআর এর নিচে অবস্থান করবে এমআর। ঠিক আছে, এখন আসো আমরা এই ফার্মের ভারসাম্য রক্ষা করবো। আমরা পূর্ণ প্রতিযোগিতা যে ভারসাম্য দুটো শর্ত, একটা প্রয়োজনীয় শর্ত, একটা পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত বলা হয়েছিল যে আমাদের এমআর রেখা আর এমসি রেখা সমান হবে এবং এমআর রেখাকে ছেদ করে এমসি রেখা উপরের দিকে উঠবে, তাই না? যে এমসি রেখার ডাল এমআর রেখার ডাল। তো লক্ষ্য করো আমরা জানি যে এমসি রেখার ডাল কি হয়, ইউ আকৃতির হয়, যা পূর্ণ প্রতিযোগিতাতে আমি বলে আসছি, রাইট? তো দেখো এই যে লক্ষ্য করো এইটা হচ্ছে আমার এমসি রেখা, প্রত্যেকটা মানে আমি এমসি রেখা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার এমসি রেখা, এটা হচ্ছে কি আমার এমসি রেখা। তো দেখো এই এমসি রেখাটা এমআর রেখাকে যে জায়গায় টাচ করবে, এটা হচ্ছে এমআর রেখা এবং এমসি রেখা ইকুয়াল ইকুয়াল মানে সমান। প্রথম শর্ত ওই জায়গায় আমাদের কি করে, ক্যারি করে, রাইট? তো লক্ষ্য করো এই জায়গায় কিন্তু আমাকে টাচ করতেছে, এই জায়গায় টাচ করতেছে, এই জায়গায় আমার কি করতেছে, টাচ করতেছে। তো দেখো এই যে এমআরকে টাচ করতেছে, এমআরকে টাচ করতেছে, এমআরকে টাচ করতেছে, যে জায়গায় টাচ করতেছে ওই জায়গায় কিন্তু এমআর সমান এমসি হচ্ছে, এমআর সমান এমসি হচ্ছে, মানে ওই জায়গায় প্রথম প্রয়োজনীয় শর্ত এমআর সমান এমসি কিন্তু প্রতিপালিত হচ্ছে। দ্বিতীয় শর্ত হচ্ছিল আমার এমআরকে ছেদ করে নিচের থেকে ছেদ করে উপর দিকে উঠবে। লক্ষ্য করো এই যে এমআরকে সে নিচের দিকে ছেদ করে কি করছে, উপর দিকে উঠছে, এমআরকে নিচের দিকে ছেদ করে উপর দিকে উঠছে। সো প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুইটা শর্ত তোমাদের বই লিখে আছে এবং দুইটা শর্তই এই বিন্দুতে প্রতিফলিত হচ্ছে। সো এইটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। তো যে জায়গায় ভারসাম্য বিন্দু থাকবে ওই জায়গা থেকে আমরা ভূমি অক্ষয় কি হবে,
যে জায়গায় ভারসাম্য বিন্দু থাকবে ওই জায়গায় আমাদের ভূমিয়ককে উৎপাদনের কাছে চার্জ করবে, এবং ওইটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিক্রয়। ভারসাম্য বিক্রয় বলতে আমরা ওই পরিমাণ পণ্য আমরা বিক্রয় করছি সেটা হচ্ছে Q1 পরিমাণ, Q1 পরিমাণ পণ্য বিক্রয় করছি, Q1 পরিমাণ পণ্য বিক্রয় করছি। তুমি আবার বলতেছি আমাদের পূর্ণ প্রতিযোগিতা যারা দেখে ফেলছো, বুঝে ফেলছো, এর আগে যা নিয়ে আমি আলোচনা করছি তার জন্য এটা একদম সিম্পল হয়ে যাবে, রাইট? তো লক্ষ্য করো এই জায়গায় আমি কি করছি, আমি পণ্য বিক্রয় করছি, আর এটা হচ্ছে আমার কি ভারসাম্য, এটা হচ্ছে কি আমার ভারসাম্য। তো দেখো এই ভারসাম্য থেকে আমি আবার রেখাটাকে উপরের দিকে টানবো কোন পর্যন্ত, এ পর্যন্ত, আমাদের এ আর পর্যন্ত, এবার রেভিনিউ পর্যন্ত আমি কতটুকু পরিমাণ পণ্য আমরা বিক্রয় করছি এটা পণ্য। দেখো এই যে আমি এই ক্ষেত্রে যদি এই পর্যন্ত আসি, তার মানে এই বিন্দু পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত আমার হচ্ছে কি এ আর, এই বিন্দু পর্যন্ত কি আমার এ আর। দেখো এখানে ভারসাম্যের নাম দিলাম কি ই, প্রতিটা ভারসাম্যের নাম ই, প্রতিটা ভারসাম্য নাম হচ্ছে ই। এখন তো আমি বলছি এই ই ভারসাম্য বিন্দু থেকে আমরা রেখাটা উপরের দিকে নিব, কোন পর্যন্ত নিব, আমরা উপরের দিকে নিব আমরা এ আর পর্যন্ত, কোন পর্যন্ত নিব আমরা উপরের দিকে এ আর পর্যন্ত আমরা নিব, ঠিক আছে? এবং ওই জায়গায় আমরা এ আর জায়গায় আরেকটা বিন্দু আমাদের হবে, ঠিক আছে? ওই বিন্দুতে আমরা পণ্যগুলো মূলত কী করে থাকবো, আমাদের এই একচেটিয়া কারবারে আমরা পণ্যগুলো আমরা সেল দিয়ে থাকবো, ঠিক আছে? এবং এই বিন্দুটা আবার এসে আমরা কী করবো, দামের সাথে এসে লম্ব অক্ষের সাথে আমরা যোগসূত্র স্থাপন করে দিব, লম্ব অক্ষের সাথে আমরা কি করে দেবো, এটা একত্রিত করে দিব। এবং এই বিন্দুটার আমরা নাম দিলাম কি E2, 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 ঠিক আছে? আমি একটু পানি খাওয়ার দরকার। তো যাই হোক, আমরা এই যে এই বিন্দুতে আমরা কি করব, সাধারণত মিলাই দেবো, এবং এই বিন্দু দাম দিলাম কি আমরা পি। ধরো এই পরিমাণ পণ্য আমরা কি করব, আমরা পণ্য এই দামে কি করব, বিক্রয় করব, ঠিক আছে? লক্ষ্য করো এখানে P1, 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 ঠিক আছে? সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম। তো এইটুকু কাজ কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু আমাদের সেম হবে। এখন এইটাই হচ্ছে মূলত একচেটিয়ার মেন স্ট্রাকচার বা গঠন বা তার নিয়ম অনুসারে এইটুকু আমরা আঁকতে পারি, সবাই অঙ্কন করতে পারবা। তো এখন এটা অস্বাভাবিক নাকি স্বাভাবিক নাকি আমাদের ক্ষতি, ঠিক আছে? এইটা যদি আমরা একটু ভালো করে বুঝি বা বোঝার চেষ্টা করি, সাপোজ এটা আমরা অস্বাভাবিক লিখলাম আগের মতো, এটা হচ্ছে আমাদের অস্বাভাবিক, হ্যাঁ? অস্বাভাবিক যদি আমরা এটা লিখি, অস্বাভাবিক যদি আমরা লিখি, তাহলে আমি বলছিলাম যে আমাদের প্রতিষ্ঠানে সেটা কতটুকু মুনাফা হয়েছে নাকি ক্ষতি হয়েছে নাকি আমাদের আয় ব্যয় সমান হয়েছে, সেটা নির্ভর করবে আমার কি রেখা, এসি রেখা, কি রেখা, এসি রেখা। আমরা যে পরিমাণ পণ্য কি করছি, আমরা যে দামে বিক্রয় করছি, এই দামের নিচে যদি হয়, এই দামের নিচে যদি হয়, তাহলে আমাদের প্রতিষ্ঠান কি করবে, লাভ করবে, যেটা অস্বাভাবিক মুনাফা। আর যদি যে বিন্দুতে বিক্রয় করছি ওই বিন্দুতেই যদি টাচ করে এসি রেখাটা, তার মানে সেটা হবে স্বাভাবিক মুনাফা, মানে ইকুয়াল 0। আর যদি সেটা আমাদের উপরে হয়, তার মানে সেটা হচ্ছে কি আমাদের ক্ষতি, সেটা হচ্ছে কি ক্ষতি। আমি যেটা আমরা কই বলছি, আমি যে পূর্ণ প্রতিযোগিতা বলে আসছি। তো দেখো এটা যদি অস্বাভাবিক মুনাফা, তার মানে এটা আমাদের আমার লাভ রাখতে হবে, তাহলে এটা আমরা এই বিন্দুর কি রাখবো, নিচে রাখবো। তো নিচে রাখার জন্য সাপোজ এইটা হচ্ছে আমার কি রেখা, সাপোজ এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার এসি রেখা, অ্যাভারেজ কোস্ট রেখা। কারণ আমরা অ্যাভারেজ কোস্ট রেখা আমরা আগেও পড়ে আসছি বা দেখে আসছি। অ্যাভারেজ কোস্ট রেখা মানে হচ্ছে সেটা নিচ থেকে উপর থেকে এসে এমসি রেখাকে টাচ করবে, এবং এমসি রেখাকে টাচ করার পরে, এই এমসি রেখাকে টাচ করার পরে সেটা কি করবে, আবার উপরের দিকে ওঠা শুরু করবে। তো এখানে একটা মজার ব্যাপার আমি বলি যে এমসি রেখাকে টাচ করুক বা যাই করুক, ওইটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? কিন্তু নিয়ম অনুসারে সে এমসিকে টাচ করার পরে উপরের দিকে চলে যাবে। কিন্তু আমরা মেন লক্ষ্য করবো আমাদের ওই যে ভারসাম্য বিন্দু যে ভূমিয়ককে আসছে, এটা কোন জায়গায় এই এসি রেখাটা ছেদ করছে। আমাদের এই বিন্দুতে কিন্তু এসি রেখাটা ছেদ করছে, যে বিন্দুতে ছেদ করছে এটা আমি সাপোজ দিলাম E1 বিন্দু, E1 বিন্দু, ঠিক আছে? এই E1 বিন্দুতে সাপোজ আমাদের আইসা কি করছে, এই ভারসাম্য বিন্দুটা কি করছে, ছেদ করছে, ঠিক আছে? তো এই E1 বিন্দুতে যখন ভারসাম্য বিন্দু ছেদ করবে, তখন এইটা আবার ভূমিয়ককে আইনা কি করবো আমরা, এই যে লম্বককে আইনা আমরা দামের সাথে মিলিয়ে দেবো। সাপোজ সেটা হচ্ছে আমাদের P0 পর্যন্ত। তো দেখো আমাদের এই এসিটা যে জায়গায় এসে মিশবে, ঠিক সেম পূর্ণ প্রতিযোগিতার মতোই সেটা হবে আমাদের কি খরচ, আমাদের ব্যয়, সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট। তো এই জায়গায় লক্ষ্য করো, এই জায়গায় হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এখানে তো আর তোমাদের এটা মুছে দেই, এত কিছু বোঝানোর দরকার নাই, যেহেতু পূর্ণ প্রতিযোগিতাতে তোমরা দেখে আসছো। তো এখানে আমাদের টোটাল রেভিনিউ কত হবে, টোটাল রেভিনিউ, এইটা হচ্ছে টোটাল রেভিনিউ, যে এই যে ওই ও P1 E2 Q1, এটা হচ্ছে কি আমার টোটাল রেভিনিউ, ঠিক আছে? ও P1,
তারপর হচ্ছে E2, তারপর হচ্ছে কি Q1, এটা হচ্ছে কি আমার টোটাল রেভিনিউ, তাই না? এই ও P1 E2 Q1 এটা হচ্ছে টোটাল রেভিনিউ। এখন যদি আমি টোটাল কস্টটা বাই করি, এই টোটাল কস্ট হচ্ছে ও P0 E2 Q1, ও P0 E2 Q1, এইটা হচ্ছে মূলত আমার কি টোটাল কস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, যে আমার ও P0 E1 Q1 এটা হচ্ছে, এটা E1 2 না সরি E1 Q1 এটা হচ্ছে আমার টোটাল কস্ট, আর ও P0 E2 Q1 এটা হচ্ছে কি আমার টোটাল রেভিনিউ। এখন টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বাদ দিলে আমি মুনাফা পাবো। আমার মুনাফা কত পাইতেছি, আমার এই অংশটা যদি টোটাল কস্ট হয়ে যায়, এই অংশটা হচ্ছে কি আমার মুনাফা। তো মুনাফা পাইতেছি P0 P1 E2 আর হচ্ছে কি E1, আর মুনাফা পাচ্ছি হচ্ছে P0 P1 তারপর হচ্ছে E2 আর হচ্ছে E1। এই অংশটা কিন্তু আমি কি পাচ্ছি, মুনাফা পাচ্ছি, ঠিক আছে? এই অংশটা হচ্ছে মুনাফা। তো যে জায়গায় টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দেওয়ার পরে আমি মুনাফা পাচ্ছি, এটা হবে কি আমার অস্বাভাবিক, এটা হচ্ছে কি আমার অস্বাভাবিক। এখন যদি আমি স্বাভাবিকটা করি, তো আমি বলছি স্বাভাবিকটার ক্ষেত্রে আমাদের ওই যে রেখাটা আছে, সরি এটা হচ্ছে আমার এমসি রেখা। স্বাভাবিকের ক্ষেত্রে যদি আমাদের ওই এসি রেখাটা যে আছে, ওই এসি রেখাটা এই বিন্দুটাকে টাচ করবে, এইটা হচ্ছে আমার এসি রেখা। এসি রেখাটা এই যে আমাদের যে বিন্দুতে আমরা কি করছি, মানে বিক্রয় করছি, আমরা যে দামে বিক্রয় করছি, ওই ভারসাম্য নামটাকে টাচ করার পরে সে এই এমসি রেখাকে টাচ করবে, টাচ করে সে উপরের দিকে উঠবে, এটা হচ্ছে এসি রেখা, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমাদের এসি রেখা, আর এটা হচ্ছে আমাদের এমসি রেখা। তো দেখো, তো এই জায়গায় লক্ষ্য করো, যে জায়গায় আমার বিক্রয় করছি ওই জায়গায় আমার কি হয়েছে, ব্যয় হয়েছে সেম আগের মতোই। যদি এইটার আমি টোটাল রেভিনিউ বাই করি, তাহলে এইটার টোটাল রেভিনিউ কি হচ্ছে, এইটার টোটাল রেভিনিউ হচ্ছে ও P1 E2 Q1, ও P1 E2 Q1, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। এইটা যদি আমি টোটাল কস্ট বাই করি, তাহলে টোটাল রেভিনিউ যে জায়গায় টোটাল কস্ট তো সেম একই জায়গায়, তার মানে এটা হচ্ছে ও P1 E2 Q1। তার মানে দেখো টোটাল রেভিনিউ যা টোটাল কস্ট তা, এই জায়গায় আর কোনো মুনাফা আমাদের থাকবে না, তার মানে আমাদের কি মুনাফা থাকবে কি জিরো, যেটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক। এখন যদি আমাদের ক্ষতি স্বীকার করে হয়, মানে ক্ষতি হয়, তাহলে আমাদের এটা হবে কি উপরের দিকে। যদি আমাদের ক্ষতি স্বীকার করে হয়, তাহলে আমাদের এসি রেখাটা হবে কোথায়, আমাদের এই যে ভারসাম্য যে দাম আছে ওইটার কোথায় হবে, ওইটার উপরে হবে। তো এটা আমরা একটু উপরের দিকে নেই, তাহলে নতুন আরেকটা যে বিন্দু এই জায়গায় হচ্ছে আমাদের, এটা দিলাম সাপোজ E3 বিন্দু, E3, এবং এই বিন্দুটা এসে আমরা কি করবে, দামে টাচ করবে, এই বিন্দুটা দামে টাচ করবে। আমি এটা একটু মুছে দিলাম এই পারেরটা, এটা হচ্ছে এসি রেখা, এটা আমাদের কোথায় টাচ করবে, দামে টাচ করবে, আর এই দামের নাম দিলাম সাপোজ P0। তো এইখানে লক্ষ্য করো আমার উৎপাদন হচ্ছে, আমি যদি এইখানে টোটাল রেভিনিউটা যদি আমি অঙ্কন করি, এইখানে টোটাল রেভিনিউটা যদি অঙ্কন করি, তাহলে তোমরা সবগুলো ক্ষেত্রে বুঝতে পারবা যে ও P1 E2 Q1 এটা হচ্ছে আমার টোটাল কি আমাদের রেভিনিউ, ও P1 E2 Q1 ও P1 E2 Q1 এইটুকু হচ্ছে কি আমার টোটাল রেভিনিউ। এখন যদি আমি টোটাল কস্ট বার করি, যে আমার অ্যাভারেজ কস্ট যেহেতু এই জায়গায়, তাহলে টোটাল কস্ট হচ্ছে এই পুরোটা, টোটাল কস্ট হচ্ছে আমার কি ও P0 E3 আর হচ্ছে Q1, এইটা হচ্ছে আমার কি টোটাল কস্ট, ও P0 E3 Q1 এটা হচ্ছে কি আমার টোটাল কস্ট। তো এখন দেখো টোটাল রেভিনিউ হচ্ছে আমার এই যে অংশটা, এই অংশটা হচ্ছে টোটাল রেভিনিউ, আর এই অংশটা হচ্ছে আমার কি এই যে পুরো যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে আমার টোটাল কস্ট। তো টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট কি বেশি না, কতটুকু বেশি, এই যে অংশটা, এই অংশটা টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বেশি। তো এই অংশটার নাম কি P1 P0 E3 E2, P1 P0 E3 E2। তো দেখো যে জায়গায় টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টের এই অংশটা আমার বেশি, তো এই জায়গায় তো আমার
লাভ হইতে পারে না, এই জায়গায় তোমার প্রফিট হইতে পারে না, এই জায়গায় আমার কী হবে, ক্ষতি হবে। যেহেতু আমার টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা এইটুকু অংশ বেশি, তো ক্ষতি হওয়ার জন্য আমি আগে বলছি এটা কোথায় লিখবো, আমার ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। এটাও আমি চেষ্টা করছি শর্ট করে বোঝানোর জন্য। তার মানে এটা যেহেতু ক্ষতি হচ্ছে, তার মানে এটা তো ক্ষতি স্বীকার করে, আর এটার মধ্যে যেহেতু স্বাভাবিক জিরো হচ্ছে, তার মানে হচ্ছে তোমার স্বাভাবিক মুনাফা অর্জন করে, আর এটা যেহেতু আমাদের মুনাফা অর্জন করতেছে, তার মানে সেটা হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তো যাই হোক, এখন যদি এগুলা টাকার অঙ্কে দেওয়া থাকে তাহলে পূর্ণ প্রতিযোগিতার মধ্যে তোমরা খুব ভালো করে দেখছো, যদি টাকার অঙ্কে দেওয়া থাকে, আমি জাস্ট এই একটা বোঝাচ্ছি টাকার অঙ্কে, আমি এটাকে বোঝাচ্ছি। যদি টাকার অঙ্কে দেওয়া থাকে, এখানে ধরো সাপোজ দেওয়া রইলো আমাদের কত 5 একক উৎপাদন করছি, কত করে উৎপাদন, কত করে 5 একক বিক্রয় করছি, সাপোজ 3 টাকা করে বিক্রয় করছি, এবং সেটা ক্ষতি হয়েছে ধরো আমার 4 টাকা করে ক্ষতি হয়েছে। 5 একক উৎপাদন করছি, 3 টাকা করে বিক্রয় করছি, 4 টাকা করে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তো এটা যদি আমি এখন টোটাল রেভিনিউ বাই করি, তাহলে আমরা উৎপাদন করছি 5 একক, বিক্রয় করছি কত করে, 3 করে, 3 পাঁচা কত 15, টোটাল রেভিনিউ 15। এখন যদি আমি টোটাল কস্ট বাই করি, উৎপাদন করছি বিক্রয় করছি 5 একক, কত করে বিক্রয় কস্ট খরচ হয়েছে আমার 4 টাকা করে খরচ হয়েছে, 4 পাঁচা কত 20। এখন যদি আমি রেভিনিউ যদি আমি দেখি, যে মুনাফা যদি আমি দেখি, তো মুনাফা যদি দেখি তাহলে আমাদের কত, টোটাল রেভিনিউ মাইনাস হচ্ছে টোটাল কস্ট। তো টোটাল রেভিনিউ হচ্ছে আমার 15 আর টোটাল কস্ট হচ্ছে আমার 20, ঠিক আছে। 15 থেকে 20 গেলে থাকতেছে কত, -5। তার মানে আমার কি হচ্ছে না, এই ফার্মে আমার লাভ হচ্ছে না, ফার্মে আমার ক্ষতি হচ্ছে। মূলত একটা ফার্মের লাভ ক্ষতি বা সমান, সেটা তোমরা যদি ক্যালকুলেশন করতে চাও, প্রতিটা ফার্মের এইভাবে নিয়ে তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো। আমি জাস্ট দ্বারা মানে তোমাদের কি দ্বারা, ওই যে চলক দ্বারা বুঝাই দিচ্ছি। যদি চলক না দিয়ে ফিগার থাকে তাহলে জাস্ট গুণ করে দিবা, গুণ করে এইভাবে তোমরা ম্যাচ করে দিবা। এখন যদি বলে একচেটিয়া এই ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্য রক্ষা করবে কিনা, সেম পূর্ণ প্রতিযোগিতার যে আমরা আলোচনা করছি, এটার ক্ষেত্রে একই জিনিস। এটার ক্ষেত্রে আমাদের আরেকটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের রেখা দেওয়া থাকবে, এবং এটার ক্ষেত্রে টোটাল কস্ট আমাদের আছেই, জাস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা আমরা যে দামে আসবে, ধরো এই দাম কত, 1 টাকা করে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো 1 টাকা করে হলে কত হবে, এটা আমরা কি করবো, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যদি আমরা 1 টাকা করে বাই করি, তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত হবে, 5টা গুণ কত টাকা করে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট 1 টাকা করে, কত হলো, তাহলে 5 একে 5। তো এখানে টোটাল কস্ট হচ্ছে আমার 20 টাকা, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যদি হয় 5 টাকা, তার মানে ফিক্সড কস্ট কত হবে, আমরা তো জানি টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কত থাকে, ফিক্সড কস্ট। আর ফিক্সড কস্ট হচ্ছে কি 15 টাকা। তো লক্ষ্য করো, এই প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট হচ্ছে 15 টাকা, আর এই প্রতিষ্ঠানে এমনিতে স্বাভাবিক ক্ষতি উৎপাদন কার্য যদি আমরা চালিয়ে যাই, তাহলে ক্ষতি হচ্ছে কত, 5 টাকা। তার মানে এই প্রতিষ্ঠানকে উৎপাদন কার্য চালিয়ে যাবে কি যাবে না, যেহেতু ফিক্সড কস্ট বেশি, উৎপাদন না করলেও যেহেতু খরচ 15 টাকাই হবে, আর উৎপাদন করলে যেহেতু আমার ক্ষতি 5 টাকা হচ্ছে, তার মানে কি এই প্রতিষ্ঠান আমাদের ক্ষতি হওয়ার পরেও চালিয়ে যাওয়াই কি উত্তম। আবার যদি আমাদের এরকম হইতো যে আমাদের এখানে ফিক্সড কস্ট দেওয়া আছে, সাপোজ 3 টাকায় দেওয়া আছে, আমাদের ফিক্সড কস্টও 3 টাকা দেওয়া আছে, সাপোজ ফিক্সড কস্ট দেওয়া আছে 3 টাকা, তাহলে আমাদের ফিক্সড কস্ট না আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দেওয়া আছে কয় টাকা, 3 টাকা। তাহলে 3 টাকা যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দেওয়া থাকতো, তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে কত আমার 15 টাকা। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যদি 15 টাকা হয়, তো টোটাল কস্ট আছে 20 টাকা, 15 থেকে 20 গেলে আমার ফিক্সড কস্ট হচ্ছে 5 টাকা। তো দেখো ওই সে পূর্ণ প্রতিযোগিতার মতো এবার ম্যাচ করছে, যে আমার প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ রাখলেও খরচ হবে 5 টাকা, উৎপাদন চালিয়ে গেলেও খরচ হবে 5 টাকা। এখন মালিকের মর্জি, সে উৎপাদন বন্ধ রাখবে নাকি সে চালিয়ে যাবে। এখন আমরা বলে দিব যে আমরা চাইলে উৎপাদন বন্ধ রাখতে পারি, উৎপাদন চালিয়েও যেতে পারি। এখন দেখো, যদি এইটা পরিমাণ যদি আমি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এইটার পরিমাণ যদি আমি আরও বাড়াই দিই, তো সাপোজ 3.5 টাকা। তো এটা যখন 3.5 টাকা হয়, তো 3 পাঁচা 15, 17.5 টাকা, 17.5 টাকা। তার মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট 17.5 টাকা। যদি অ্যাভারেজ ভেরিয়েবল 17.5 টাকা হয়, তাহলে টোটাল কস্ট হচ্ছে 20 টাকা, 20 টাকা 17.5 বাদ দিলে থাকতেছে 2.5 টাকা। তার মানে আমার ফিক্সড কস্ট হচ্ছে এই জায়গায় কত, 2.5 টাকা। তার মানে ফিক্সড কস্ট হচ্ছে 2.5 টাকা, আর এমনি ক্ষতি হচ্ছে আমার 5 টাকা। তার মানে আমি কি, যেহেতু উৎপাদন বন্ধ রাখলে ক্ষতি হবে আমার 2.5 টাকা, আর উৎপাদন চালায় গেলে ক্ষতি হবে 5 টাকা, তাহলে ওই ক্ষেত্রে আমি কি করবো, এই প্রতিষ্ঠানের উৎপাদনটা বন্ধ করে দিব। বলবো না, আমি উৎপাদন বন্ধ রাখলে 2.5 টাকা, আর উৎপাদন চালায় গেলে হচ্ছে
5 টাকা, তার থেকে আমার উৎপাদন কি যাক, বন্ধ হয়ে যাক। সো স্টুডেন্ট, ওই একটা ক্লাসে আমি খুব স্পিডলি এবং খুব শর্টভাবে বোঝানোর চেষ্টা করছি, যেভাবে 1 ঘন্টার একটা ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায়ে পুরো অধ্যায়টা বুঝাইতে পারি, এবং তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে 10টা মার্কস অবশ্যই নিশ্চিত তোমরা পাবা। এবং নেক্সটে কোন অধ্যায়ের উপরে তোমরা ক্লাস দিব বা আমার ক্লাস দ্বারা তোমরা হেল্প পাও কিনা, তাহলে অবশ্যই কিন্তু জানাবা। এখানে একটা জিনিস তোমাদের মনে হতে পারে যে আমি অনেক শর্ট করে বুঝাই ফেলছি। হ্যাঁ, আমি জানি শর্ট করে বুঝাই ফেলছি। আমি যদি লং করে বুঝাইতাম, মানে এই চতুর্থ অধ্যায়টাকে যদি আমি 4টা ক্লাসে তোমাদের বুঝাইতাম, তাহলে এই অধ্যায় এমন কোনো কিছু থাকতো না, পুরো গোষ্ঠী শুদ্ধ তোমাদের উদ্ধার করে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই 4টা ক্লাস যখন আমি একটা ক্লাসের মধ্যে দিতে চাচ্ছি, তখন তো একটু শর্ট এবং একটু স্পিড এটা একটু প্রয়োজনীয়। আসলে কি খুব ব্যস্ততার মধ্যে থাকি, অনলাইনে কিছু কাজকর্মের সাথে যুক্ত, তারপর টিউশনের সাথে যুক্ত, বা আমি অন্য দিক দিয়ে একটু ইউটিউবিংয়ের সাথে জড়িত থাকি। তো সকল কিছু মিলায় না সময় হয় না তোমাদের যে এই হেল্পটা করবো, তাই কি শর্টভাবে একটা ক্লাসে পুরো একটা অধ্যায় তোমাদের দিয়ে দিলাম। তারপরেও যদি আরও নেক্সট কোনো অধ্যায় লাগে বা এই অধ্যায়ে কোনো কিছু সমস্যা থাকে, কমেন্টে কিন্তু এখনই গিয়ে জানিয়ে দাও, ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ করবা, আমার পরিবারের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।